নবাব বাহাদুরের জয় হোক। হুজুর, আপনি তো আমাদের সব কথাই জানেন। আমি এদের সব কথা জানি। উজির বল কি? বর্ণিতা না করে তোমাদের আসল কথাটা বলো তো শুনি। আগে হুজুর, আপনি তো জানেন গত বছর অতিবৃষ্টির কারণে বাইরে থেকে বণিকরা বেশি আসতে পারেনি, তাই আমাদের ওই তাঁতের কাপড় আমরা কিছুই বিক্রি করে উঠতে পারিনি। এছাড়া আপনি এও জানেন যে চাষের ফসল নষ্ট হয়েছে। জানি বটে, তার জন্য তোমাদের খাজনার পরিমাণ কিছু কমানো হয়েছে। আমি আর কি করতে পারি? আমরা আসলে বলতে এসেছি যে যে তাই আপনি যদি নববর্ষ উপলক্ষে প্রজাদের কিছু অর্থ সাহায্য করেন তবে বড়ই উপকার হয়। তাহলে এই কথা, খাজনা কমিয়েছি সেটা বড় কথা নয়, ভেবেছো কি তোমরা? না মানে বিপদে পড়লে আর কার কাছে যাব হুজুর? তোরা তো আমাকে এ কথা একবারও বলিসনি যে তোরা নবাবের কাছ থেকে অর্থ চাইবি। হুজুর, সরাসরি অর্থ না দিয়ে সবাইকে যদি পরবার কাপড় দিতে পারেন তাহলেও হবে। প্রজাদের সবার পরার মতো ভালো কাপড়ও নেই। আমাকে বোকা বানাতে গেলে গডান নেবো। তাঁতিদের কাছে কাপড় নেই? এক্ষুনি তোমরা বললে বণিকেরা আসেনি তাই কাপড় তোমাদের বিক্রি হয়নি। আগে হ্যাঁ হুজুর। সেই কাপড় আর বিক্রি করার দরকার কি? নিজেরাই পরো। হ্যাঁ ওরে তোরা যা যা, হুজুর তোদের উপায় করে দিয়েছেন, এখন যা। এখনো দাঁড়িয়ে থাকলে এরপর গরদান চলে যাবে। সবার উদ্দেশ্যে সবার শুরুতেই জানিয়ে রাখি, আজ মহারাজ একটি বিশেষ ঘোষণা করবেন, কিন্তু সেই ঘোষণা হবে আমাদের আজকের সবার শেষে। মাফ করবেন মহারাজ, তবু বলি, সভার শুরুতে সেই ঘোষণাটি করলে ভালো হতো না? না, কারণ সবুরে মেওয়া ফলে গোপাল, আর সবকিছু শুরুতেই বলতে নেই। মহারাজ, আপনার কথা শুনবার জন্য গোপাল মুখিয়ে থাকে। আসলে ও সবার আগে শুনতে চায় আর তারপর উল্টো পাল্টা বলতে থাকে। মন্ত্রী, তুমি এখন কাজের কথা বলো তো। আগে মহারাজ, আসলে বলছিলাম এবার রাজকোষাগারের অবস্থা খুব খারাপ নয়, প্রজারাও ঠিক মতো খাজনা দিতে পেরেছে। জ্যোতিষী, তুমি দেখো নববর্ষের শুরুতে শুভ যোগ আছে কিনা। বিলক্ষণ মহারাজ, নতুন বছর আমাদের কৃষ্ণনগরের জন্য বড়ই শুভ সময়। বাহ 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 বাহ, আমাদের প্রতি বছরের মতোই এ বছরেও বড় করে পুজো হবে। রাজ্যের সমস্ত প্রজারা পেট ভরে খাবে আমাদের রাজবাড়ির অঙ্গনে। এটাই কি তাহলে মহারাজের ঘোষণা? তোমার দেখছি আর তর্স হইছে না গোপাল, তোমার কিসে এত তাড়া? হ্যাঁ, গোপালের মনে হয় প্রকৃতির ডাক এসেছে। আগে না পণ্ডিত, প্রতিদিনই তো গিন্নির মুখ দেখছো, তাতেও তোমার বাড়ি যাবার এত তাড়া কিসের? কিছু মনে করো না পণ্ডিত, প্রতিদিন রাজসভায় তো আমি তোমার মুখও দেখি। মহারাজ, আপনি এবার ঘোষণাটা করেই ফেলুন, নাহলে গোপালের এই টিপ্পণিকাটা চলতেই থাকবে। বেশ তো লাগছে। যাই হোক, বড় করে উৎসব করতে গেলে কিন্তু তার আয়োজনও বড় করেই করতে হয়, আর এই আয়োজনে আমি কিন্তু কোনো রকম ত্রুটি চাই না। না মহারাজ, ত্রুটির কোনো প্রশ্নই নেই, আমরা সকলে মিলে কাজ করব। এই তো গোপালও অনেক কাজ করতে পারে, তাই না গোপাল? মহারাজ যা বলবেন আমি সব করতেই প্রস্তুত। জানি গোপাল, জানি। এবার যেটা ঘোষণা করব তাতে সবাই খুশি হবে, এটা আমি আশা করি। এই বছর নববর্ষ উপলক্ষে গতবার যা ভাতা দেওয়া হয়েছিল তার 3 গুণ ভাতা প্রত্যেক সভাসদের জন্য বরাদ্দ হয়েছে। এ তো অভাবনীয় মহারাজ। জয় মহারাজের জয়। জয় জয় মহারাজের জয়। মুক্ত হস্তে দরাজ প্রাণে রাজা জিতলেন হৃদয়। বুঝলে গিন্নি, দারুণ খবর, এই নববর্ষে অনেক বেশি ভাতা পাচ্ছি গতবারের চেয়ে। তোমার জন্য নতুন শাড়ি, ন্যাপলা, পুঁটি, গুলটেদের জন্য নতুন জামা কাপড় দেওয়ার পরেও অনেকটা থাকবে। হ্যাঁ, বুঝলাম। কি ব্যাপার বলো তো দেখি, তোমার মুখ এমন গোমরা কেন? যদিও আমার মুখ দেখলে তুমি সব সময় মুখ গোমরাই করে থাকো, তবে কিনা ওই নতুন শাড়ির কথা শুনলে একটু আলগা হাসি দেখা যায়। এখন তো তাও দিচ্ছি না, হয়েছেটা কি শুনি? আমার কি আর শান্তিতে জিরোবার জো আছে? আহা, কি হয়েছে সেটাই বলো না। বাপের বাড়ি থেকে চিঠি এসেছে, তাই মন খারাপ। হ্যাঁ। কেন, কি লেখা আছে চিঠিতে? লেখা আছে ওদের অবস্থা একেবারে খারাপ, চাষ আবাদ একদম ভালোভাবে হয়নি। হ্যাঁ, তাই নববর্ষে ওরা নতুন কিছু কিনতে পারবে না, কোনোভাবে চলবে ওদের। শোনো গিন্নি, তোমার গতবারে যা কাপড় আছে তুমি সেটা নিয়ে এখন চলতে পারবে। আমারও নতুন কিছু এই মুহূর্তে লাগবে না। আমাদের ওদের কিছু সাহায্য করা উচিত। আর আমি যা ভাতা পেয়েছি তাতে আমি নিশ্চিতভাবেই তোমার বাপের বাড়িতে সাহায্য করতে পারবো। তাহলে নববর্ষেই চলো না? নববর্ষেই যেতে হবে।
আবার কি চিন্তা করছো? ভাবছি মহারাজকে ছুটির জন্য অনুরোধ করতে হবে, বুঝলে? সে তো হবে। মহারাজ কি ছুটি দেবেন? কেন দেবে না? দিতেই হবে, না হলে আমি গিয়ে ধর্নায় বসবো। হ্যাঁ, হ্যাঁ, আমার মন বলছিল নবাব বাহাদুরের কাছে গিয়ে কোনো উপায় হবে না। ঠিক বলেছিস চরণ, ওই উজির যত নষ্টের গোড়া। এখন আমাদের মন বলছে কৃষ্ণনগরে গেলে মহারাজ কৃষ্ণচন্দ্র আমাদের কিছু উপকার করতে পারেন। শুনেছি বড়ই ধুমধাম করে ওখানে পুজো হয়। মহারাজ কি আর আমাদের একেবারে বঞ্চিত করবেন? ঠিক বলেছিস, কৃষ্ণনগর গেলে মনে হয় একেবারে খালি হাতে ফিরে আসতে হবে না। মহারাজ বড়ই দয়ালু। তাই চল সবাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই যাওয়া যাক। ভাতা পেয়ে দেখছি গোপাল একেবারে সবার মুখে ঠিক সময়ে হাজির। কি করব মহারাজ, আমার মতো এই অভাগার দর্শন না পেলে যে আপনি বড়ই চিন্তিত হয়ে পড়েন। তা ঠিক। কিন্তু মহারাজ, এই অভাগার একটি আর্জি ছিল। আচ্ছা আচ্ছা, বলো 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 শুনি। আমার নববর্ষের দিনটিতে ছুটি চাই মহারাজ। আরে সেদিন তো ছুটির দিন, সবাই পুজোতে আনন্দ করবে। না মহারাজ, আমি বিশেষ কারণে ওই দিন থাকতেই পারবো না। বাহ গোপাল, ভাতা পেলে আর অমনি ছুটি চাইলে? হ্যাঁ, গিন্নিকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে বুঝি? জানি মন্ত্রী ব্যাগরা দেবে, কিন্তু দানের কথা মুখ ফুটে বলতে নেই, তাতে ওটি আর দান থাকে না। তাই কিছু বলবো না। কি হলো গোপাল, তুমি কেন ছুটি চাইছো? আরে কারণটা তো বলো। মাফ করবেন মহারাজ, একটি বিশেষ কারণ, কিন্তু আমি সেটি বলতে পারবো না। এই কারণ বলা যায় না মহারাজ। বেশ বেশ, তুমি যখন বলতে চাইছো না তখন আমি আর জানতে চাইবো না। তুমি ছুটি নাও, আমি মঞ্জুর করছি। তবে তুমি থাকলে আমার খুব ভালো লাগতো। তোমার ছুটি নিয়েও আমি বার করছি গোপাল। এমন খেলা খেলবো যে তোমার মঞ্জুর হওয়া ছুটি না মঞ্জুর হয়ে যাবে। বটার ঘটা, তোদের আজ এক্ষুনি মুর্শিদাবাদে রওনা দিতে হবে। কি হয়েছে মন্ত্রী মশাই? ওরে, তোরা যাবি নবাবের কাছে। এই সুযোগ খুব বড় সুযোগ। বলছেন কি আমরা নবাবের কাছে যাব? হ্যাঁ, তোরা আমাদের মহারাজের হয়ে নবাবকে আমন্ত্রণ জানাবি নববর্ষে। এ তো বড়ই খুশির খবর। তোদের জন্য খুশির খবর হচ্ছে এখানে তোরা হলি রাজদূত, খুব সম্মান পাবি ওখানে। ভাবতেই পারছি না। এই নে, এটা তোদের জন্য। শিগগির বেরিয়ে পড়, কাল ভোরে পৌঁছে যাবি। আমন্ত্রণ জানিয়ে রাতে ফিরে আসবি। দুপুরে ওখানে আরাম করে বিশ্রাম করতে পারবি, ভালো খাওয়া দাওয়াও পাবি। যে আজ্ঞে মন্ত্রী মশাই। দেখিস আবার লোভ করে কিছু চুরি করে বসিস না। ধরা পড়লে আমাদের সম্মান বলে আর কিছু থাকবে না, আর তোদের মাথা নবাব কেটে উড়িয়ে দেবে। আপনি নিশ্চিন্ত থাকুন মন্ত্রী মশাই। নবাব আমন্ত্রণ গ্রহণ করুক, মহারাজকে সুখবরটা দেব। গোপালের জন্য অবশ্য বড়ই দুঃখের কারণ হবে, ওর ছুটি নামঞ্জুর হয়ে যাবে। মহারাজ, গোপাল এখনো রাজসভাতে এসে পৌঁছায়নি, কিন্তু একটি বিশেষ সুখবর দেওয়ার আছে। তুমি সুখবরটা এক্ষুনি ঘোষণা করো। হ্যাঁ মহারাজ, আমি এক্ষুনি ঘোষণা করছি। তবে আপনার কাছে মার্জনা চাইছি যে আপনার অনুমতি ছাড়া আমি একটি কাজ করেছি। তবে আমি বিলক্ষণ বিশ্বাস করি যে আপনি খবরটি শোনার পর আমাকে ক্ষমা করবেন। কি খবর? খবরটি শুনলে আপনি খুবই খুশি হবেন মহারাজ। মন্ত্রী বলে ফেলো। মহারাজ, আপনি একদিন বলেছিলেন যে নববর্ষে আমাদের যে পুজো আর অনুষ্ঠান হয় তা নবাবকে দেখাতে পারলে আপনি খুব খুশি হবেন। বটে, তা বলেছিলাম মনে হয়। মহারাজ, আমি নববর্ষের অনুষ্ঠানে নবাবকে আমাদের কৃষ্ণনগরে আমন্ত্রণ জানিয়েছি। নবাব সেই আমন্ত্রণে সম্মতি দিয়েছেন। নবাব আসছেন তাহলে। খুশি আমি হলাম, তবে আমাকে পূর্বেই জানানো উচিত ছিল। যাই হোক, এখন কথা হচ্ছে নবাবের আতিথেয়তার যাতে কোনো ত্রুটি না হয় সেদিকে কিন্তু সবাইকে লক্ষ্য রাখতে হবে। ঠিক বলেছেন মহারাজ, কিন্তু গোপাল তো এখনো এসে পৌঁছল না মহারাজ। না, আজ বড্ড দেরি হয়ে গেছে। কি এরা কারা? দেখে তো এখানকার লোক বলে মনে হচ্ছে না।
আগে মশাইদের কোথা থেকে আসা হচ্ছে? আমরা মুর্শিদাবাদ থেকে আসছি। ও বাবা, অনেকটাই তো দূর। তা এইভাবে হেঁটে আসা হচ্ছে বুঝি? কিছুটা পথ নৌকা আর গরুর গাড়িতে এসেছি। তা এখানে আসার উদ্দেশ্য জানতে পারি? আমরা মহারাজ কৃষ্ণচন্দ্রের সঙ্গে দেখা করতে এসেছি। আপনি কে? আমি আমি মহারাজের ভাঁড়, গোপাল ভাঁড়। চমৎকার চমৎকার, আমরা ধন্য হলাম। আপনার অনেক নাম শুনেছি। তাই বুঝি? তা তোমাদের আসার উদ্দেশ্যটা যদি জানতে পারতাম তাহলে হয়তো বা আমি তোমাদের কিছু সাহায্য করলেও করতে পারতাম। আমরা বড়ই নিরুপায় হয়ে মহারাজের কাছে এসেছি। মহারাজ, মনে হচ্ছে গোপাল আজ আর আসবেন না। শরীর খারাপ হলো নাকি? সেরকম তো হওয়ার কথা নয় মহারাজ, তবে ইদানিং ও রাজসভার কাজে ফাঁকি দিচ্ছে মনে হচ্ছে। গোপালের কাজটাই তো ফাঁকির, সে তো শুধু কথার চালে মুজিয়ে রাখে। তোমাদের সব কথাই শুনলাম। তোমাদের জন্য আমি নিজে থেকে মহারাজকে বলবো। তবে শুনছো? বলি তোমার বন্ধু কবি এসেছেন। হ্যাঁ। কে? সভাকবি? দেখি তো। তুমি তো এভাবে কামাই করো না, তাই ভাবলাম তোমার একটা খোঁজ নি। এদিকে ওই নববর্ষে নবাব এখানে আসছেন। বলো কি, নবাব আসছেন? হ্যাঁ গোপাল, তোমাকে তোমাকে মহারাজের এখন খুবই দরকার। তুমি কিন্তু কাল অবশ্যই রাজসভায় যেও। হ্যাঁ, কাল নিশ্চয়ই যাব। আজ একটু অম্বল হয়ে গিয়েছিল। ভাতটা পেয়ে কি গাওয়া ঘিয়ের লুচি খেতে শুরু করলে নাকি? হ্যাঁ। চলি হে, কাল দেখা হচ্ছে। শোনো তোমরা, আজ রাতে আমার এখানে বিশ্রাম নাও, তারপর কাল ভোরে তোমরা মুর্শিদাবাদের পথে যাত্রা করো। মহারাজের সাথে এখন তোমাদের দেখা করবার দরকার নেই, বুঝলে, কারণ নবাব এখানেই আসছেন। সে কি? তবে তোমরা চিন্তা করো না, তোমাদের সবকিছু অবস্থা আমি জেনে গেছি। আমি তোমাদের জন্য যা করবার করব। তবে তোমাদের সাথে মহারাজের দেখা হলে সেটা নবাবের কানে পৌঁছে যাবে। সেটা কিন্তু তোমাদের জন্য খুব ভালো হবে না, বুঝলে। তাহলে আপনার ওপরেই সবকিছু ছেড়ে দিলাম। আপনি যখন আশ্বাস দিচ্ছেন। নিশ্চিন্তে থাকো। এই যে গোপাল, মন্ত্রী আমাকে না জানিয়ে নবাবকে আমন্ত্রণ করেছে নববর্ষে। শুনেছি মহারাজ। এই অবস্থায় তো তোমাকে আমি আর ছুটি দিতে পারছি না গোপাল। কিন্তু মহারাজ, আমি তো বলেছিলাম বিশেষ একটি কারণেই আমি ছুটি চাইছি। দেখো গোপাল, নবাব আসছেন, এর থেকে আর বড় কোনো কারণ থাকতে পারে না বলেই তো আমি মনে করছি। আজ্ঞে মহারাজ। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন বাড়ি যাও, তৈরি হয়ে রাজসভাতে এসো। এই শোন, আমাকে বেশ কিছু বিছুটি পাতা এনে দে তো। সে কি গো দাদু? হ্যাঁ রে, আমার খুব জরুরি দরকার। আচ্ছা। গিন্নি, তোমার কাছে কলা পাতা আছে তো? হ্যাঁ আছে। কুটিরা বিছুটি নিয়ে এলে আমার গায়ে একটু ঘষে দিও তো। মূলত কি সব অলুকুনে কথা, হ্যাঁ? বলি পাগল হলে? হ্যাঁ, তোমাকে যা বলছি সেটাই করো। গোপালের কি হলো মহারাজ? আজও দেরি? আরে আজ সকালেই আমার সাথে দেখা হয়েছে, সময় মতো চলেও আসবে বলেছে। কি গোপাল, তোমার গায়ে কলা পাতা জড়ানো কেন? মহারাজ, বেশি ভাতা পেয়ে গোপালের মাথাটা মনে হয় খারাপ হয়ে গেছে। কি হয়েছে গোপাল? মহারাজ, আজ সকালে আপনার সাথে দেখা করবার পর বাড়ির দিকে যখন ফিরছি, হঠাৎ সারা গা জুড়ে অসম্ভব জ্বলুনি আর চুলকানি শুরু হলো মহারাজ। কি সর্বনাশ! বাড়ি পৌঁছে দেখি সারা গা জুড়ে লাল লাল গোলাকার দাগ বেরিয়েছে। আমার গিন্নি বলল, এ তো বসন্ত রোগের লক্ষণ। দেখুন দেখুন কি অবস্থা। ওরে বাবারে! আচ্ছা ঠিক আছে গোপাল, আর দেখতে চাই না। মহারাজ, এটি থেকে আমারও বসন্ত রোগের লক্ষণ মনে হচ্ছে। মহারাজ, গোপালকে এক্ষুনি বাড়ি চলে যেতে বলুন, এ ভয়ঙ্কর ছোঁয়াচে রোগ। সামলে সামলে সবাই। ও গোপাল, তুমি এক্ষুনি বাড়ি যাও, পুরো সুস্থ হয়ে তবেই আসবে। রাজবৈদ্য, তুমি গোপালের জন্য বেশ ভালো দেখে পাচন তৈরি করো তো, ওকে খাইয়ে সুস্থ করতে হবে তো। যথা আজ্ঞা মহারাজ। আমি তাহলে এখন আসি মহারাজ। যাও যাও, আর দেরি করছো কেন? গোপাল, বাড়ি যাও বাড়ি যাও, আর সাবধানে থেকো, সুস্থ তুমি হয়েই যাও। হ্যাঁ হ্যাঁ, যাও 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 শিগগির।
গিন্নি, ও গিন্নি। কি হলো এই তুমি এরকম শখ করে বিচুতি মাখলে কেন সংসেতে রাজসভাতে গেলে কেন? না হলে আর পালানোর কোনো উপায় ছিল না গিন্নি। শোনো, তুমি সব গুছিয়ে নাও, আজ রাতেই গরুর গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়বো। কাপড় নিয়ে আগে যাব তোমার বাপের বাড়ি, তারপর মুর্শিদাবাদ। দাদু, দাদু, তুমি এত কাপড় গরুর গাড়িতে তুলেছো, আমাদের কাপড় কোথায়? নতুন জামা? হ্যাঁ হ্যাঁ, সবার জন্য আছে। তোদের বাদ দিয়ে আমি কাউকে কিছু দিতে পারি বল? এই যে, এই নে। এই না হলে নববর্ষ। রাজবৈদ্য, আপনি এরকম মুখ গম্ভীর করে একা হেঁটে আসছেন দেখি আশ্চর্য হচ্ছি। তার থেকেও আমি আরো বেশি আশ্চর্য হচ্ছি গোপাল বাড়ি নেই দেখে। গোপাল বাড়ি নেই? না, শুধু গোপাল নয়, কেউ বাড়ি নেই। আমি ওকে আমার পাঁচন খাওয়াতে গেছিলাম। ও ঠিক আছে, আপনি বাড়ি যান। কি জ্বালা! তোরা তো অনেকের খবর রাখিস, গোপালের কোনো খবর তোদের কাছে আছে? দুদিন আগে 4 জন লোক গোপালের বাড়িতে রাত্রে ছিল, তাদের আগে এখানে দেখিনি। আর আজকে দেখলাম গোপাল গরুর গাড়িতে গিন্নিকে নিয়ে কোথাও একটা গেল। গরুর গাড়ি পুরো জিনিসপত্রে ভর্তি, কি লোভ হচ্ছিল। গোপাল কি গায়ে কলা পাতা জড়িয়েছিল? কই না তো। বড় ফাঁকি দিয়ে পালিয়ে গেলে গোপাল। গিন্নির সাথে দেশ ভ্রমণ আর এদিকে বসন্ত রোগের বাহানা। দাঁড়াও, নবাবের কাছে তোমার অবস্থা খারাপ করছে। আজকের দিনে নবাব আমাদের সঙ্গে আছে আর আমরা খুবই ভাগ্যবান। তোমরা সবাই এক এক করে শাড়ি দিয়ে এগিয়ে এসো, আর নবাব তোমাদের হাতে নতুন কাপড় তুলে দেবেন। নবাব বাহাদুরের জয় হোক। এরা তোমারই প্রজা কৃষ্ণচন্দ্র, তুমিই তুলে দাও। সবাই ভালো করে পেট ভরে খাবে, আমি চাই না কেউ ক্ষুধার্ত থাকুক। কি ব্যাপার মন্ত্রী, তোমার গোপালকে দেখছি না? অবশ্য আমি শুনলাম তার নাকি বসন্ত হয়েছে। গোপাল তো ইচ্ছে করে আসেনি নবাব বাহাদুর, কারণ আপনি এসেছেন। এর মানে কি? আপনাকে অপমান করা, সে লোকজনকে রটিয়ে বেরিয়েছে তার নাকি বসন্ত হয়েছে, কিন্তু তার কিছুই হয়নি। সে তার গিন্নিকে নিয়ে ঘুরতে চলে গেছে। কৃষ্ণচন্দ্র! কি হয়েছে নবাব সাহেব? তোমার ভাঁড় ওই গোপালের এত স্পর্ধা হয় কি করে যে আমি আসছি জেনেও সে অনুপস্থিত, সে তার গিন্নিকে নিয়ে ঘুরতে গেছে? এটা তো আমার অপমান, সে ইচ্ছে করে করেছে। আমি তো ভেবেছি তার বসন্ত হয়েছে, আর শুধু আমি কেন, সবাই তো তাই জানে। মন্ত্রী, তুমি কি জানো? মহারাজ, গোপাল বসন্ত রোগের বাহানা করে গিন্নিকে নিয়ে গরুর গাড়িতে করে কোথাও চলে গেছে। আমাকে বটা আর ঘটা বলেছে, ওরা দেখেছে। এমনকি রাজবৈদ্য পাঁচন দিতে গিয়ে গোপালকে না দেখে চলে এসেছে। তা এসব আমাকে বলনি কেন? নববর্ষে সকালে এসব অপ্রিয় কথা বলি কি করে? আমি কোনো কথা শুনতে চাই না। আমি তোমাদের দুজনকেই বন্দি করলাম, আমার সঙ্গেই তোমাদের মুর্শিদাবাদে যেতে হবে। একমাত্র গোপাল আমার কাছে গিয়ে ক্ষমা চাইলেই তবেই তোমাদের ছাড়বো, নইলে নয়। আমি আর কি করতে পারি নবাব সাহেব? এটাই যদি কপালে থাকে তবে তাই হবে। তোমাদের সবার জন্য আমি নববর্ষের প্রীতি উপহার নিয়ে এসেছি। তোমরা গ্রহণ করলেই আমি আনন্দ পাবো। গোপাল মশাই, আপনি কথা রাখবেন আমি জানতাম। সবাই শোনো, এই চরণ তোমাদের সবার দুর্দশার কথা আমাকে বলেছিল কৃষ্ণনগরে। তখনই আমি ঠিক করেছিলাম তোমাদের সবার মুখে হাসি ফোটাবো এই নববর্ষে। চলে আসো ভাই সব, তোমাদের জন্য আমার ছোট্ট উপহার নিজে হাতে করে নিয়ে যাও। হে ভগবান, এটাই কপালে ছিল। আমাকে জিজ্ঞাসা না করে তুমি নবাবকে আমন্ত্রণ জানিয়েছো, এখন তার ফল তো ভোগ করতেই হবে মন্ত্রী। কিন্তু গোপাল? গোপালকে তো মুর্শিদাবাদ আসতেই হবে। আপনি তো আর কাউকে বাকি রাখলেন না, সবাইয়ের জন্যই আপনি এনেছেন। হাসি সকলের মুখেই ফুটে উঠুক, এটাই আমি চাই। সবাই দেখলে যে কাজ আজ নবাবের করার কথা, সেই কাজ আজ গোপাল করেছে। তুমি আজ খুব উপকার করলে বাবা, তোমার অক্ষয় জীবন কামনা করি।
আমরা সবাই আজ নববর্ষ বরণের সাথে সাথে গোপালকেও বরণ করে নিতে চাই। জয় গোপালের জয়। ও কিসের জয়ধ্বনি? গোপাল, সবাই গোপালের নামে? হ্যাঁ, গোপালের নামেই তো জয়ধ্বনি শুনতে পাচ্ছি। এসব কি হচ্ছে? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। মহারাজ এসেছেন? এসব কি গোপাল? আমি কৃষ্ণনগরে গেলাম আর তুমি মুর্শিদাবাদে চলে এলে। তুমি কি মুর্শিদাবাদ দখল করতে এসেছো? তোমার তো গর্দান নিতে হবে। তার আগে যে আমাদের সবার গদ্দান নিতে হবে হুজুর। আমরা আপনার কাছ থেকে তো নতুন বছরে কিছুই পাইনি, খালি হাতে চলে আসতে হয়েছিল। আর আজ আমাদের অনুরোধে গোপাল মুর্শিদাবাদে এসে সবাইকেই নতুন কাপড় জামা দিয়েছে। তাহলে আমরা কেন গোপালের নামে জয়ধ্বনি করব না? বেশ গোপাল, তুমি ভালো কাজই করেছো, তোমাকে আমি ক্ষমা করছি। কিন্তু মন্ত্রী, তুমি যে বললে আমাকে অপমান করার জন্য গোপাল চলে গেছে। না মানে বটা ঘটা বললো আর কি। তুমি হচ্ছে আসল শয়তান। আমি রাজা কৃষ্ণচন্দ্র আর গোপালকে তার কাজের জন্য অভিনন্দন জানাচ্ছি, আর মন্ত্রী তোমাকে আমি বন্দি করছি। মহারাজ, ওরে বাবা রে, হায় 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 হায়, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন মহারাজ, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিতে বলুন না। আমার আর কিছুই বলার নেই। মহারাজ, আমি আপনার কাছেও মার্জনা চাইছি, কিন্তু আমার যে আর কোনো উপায় ছিল না মহারাজ। জানি গোপাল, তোমার কোনো তুলনাই নেই। এই সকলে মিলে বলো, জয় গোপালের জয়, জয় গোপালের জয়। জয় গোপালের জয়। জয় গোপালের জয়। জয় গোপালের জয়। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। মহারাজ, দেখতে দেখতে একটা বছর চলে গেল, বলুন। আজকে তাহলে রাজসভার আলোচনা শুরু করা হোক। আলোচনা তো রোজই হয় মহারাজ, আজকে একটু অন্য কথা হোক না। বলো বলো, তুমি কি কথা বলতে চাও? বলছি মহারাজ, বছর তো শেষ হতে চললো, এই অন্তিম লগ্নে যদি একটু হালকা করে এই ভুরি ভোজের ব্যবস্থা করা যেত, তাহলে হৃদয়টা বাগান 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 হয়ে যেত মহারাজ। ও, এই ব্যাপার। কালকেই তোমাদের সকলের রাজবাড়িতে মধ্যাহ্ন ভোজনে নিমন্ত্রণ রইল। কতদিন পরে রাজবাড়িতে ভোজ খাবো। হ্যাঁ, সেই আনন্দে আজকে থেকে উপোস করা শুরু করে দাও। দেখুন মন্ত্রী মশাই, আমি আপনার মতো শুটকো নই যে ভোজ খাওয়ার জন্য আমাকে আগের দিন উপোস করতে হবে। আমি সব খাওয়ার পরেও যা খেতে পারবো, আপনি 3 দিনে তা শেষ করতে পারবেন না, বুঝলেন? তোমাদের এই সাপে নেউলে ঝগড়াঝাটি বন্ধ করো তো। মহারাজ, সাপটাকে আর নেউলটাকে শুনি। আপনি তো সাপ মন্ত্রী মশাই, পুরো বিষাক্ত একটি ব্যক্তি। এটা কিন্তু খুব খারাপ হচ্ছে। তোমরা থামো না বাবা। আজকের মতো রাজসভা এখানেই শেষ। সবাই আনন্দ করে খাও, কেউ কিন্তু লজ্জা পাবে না। হ্যাঁ মহারাজ, নিশ্চয়ই নিশ্চয়ই। খাওয়াতে লজ্জা কিসের? বাঁচার জন্য খাওয়া আর খাওয়ার জন্য বাঁচা। অসাধারণ রান্না হয়েছে কিন্তু। হ্যাঁ, তবে তবে আমার মনে হচ্ছে আমাদের মন্ত্রী মশাইয়ের এই খাবার পছন্দ হচ্ছে না। কেন কেন পছন্দ হবে না কেন? কারণ সাপের জন্য তো দুধ কলা দরকার। গোপাল, আর রাগিও না, খাও তো। ঠিক হয়েছে। মিষ্টি দি। আরে ওরকম গুনে গুনে দেওয়ার তো কিছু নেই, একেবারে বালতিটাই বসিয়ে দাও না। পুরো বালতি? হ্যাঁ, এরপরে আরো লাগলে চেয়ে নেব। ঠিক আছে, কিন্তু আপনাদের সকলের ভোজের জন্য তো এই 1 বালতি মিষ্টি আনা হয়েছে। এ কি গোপাল, তুমি একা সব মিষ্টি খেয়ে নেবে? আমরা খাবো না? আপনারা কেউ খেলেন কি না খেলেন সেটা দেখি আমার কি। মহারাজ ভালোবেসে অতিথি আপ্যায়ন করে আমাদের খাওয়াচ্ছেন, তাই খাচ্ছি।
ও মহারাজ, গোপালকে কিছু বলুন, ওর জন্য তো আপনিও একটা মিষ্টি ভাগে পাবেন না। ও গোপাল, এ কি করছো? আরে সব মিষ্টি যে একাই খেয়ে নিচ্ছ। কিছু কিছু করার নেই মহারাজ। আপনি ভালোবেসে খাওয়াচ্ছেন, আমি ভালোবেসে খাচ্ছি। আমরা কি মিষ্টি পাবো না? পাবো না আমরা মিষ্টি? মহারাজ যদি আরো মিষ্টি আনান তাহলে পাবেন। হ্যাঁ, আমি তো নিরামিষ খেলাম, কিন্তু শেষ পাতে একটু মিষ্টি মুখ হবে না? মহারাজ, এই মুহূর্তে আপনি গোপালের আজকের পর মিষ্টি খাওয়ার সব রাস্তা বন্ধ করে দিন। হ্যাঁ মহারাজ, এটাই করুন। একজনের জন্য আমরা সবাই কষ্ট পাচ্ছি, তাই আমিও চাই গোপালও কষ্ট পাক। মনোজা, আমি খাচ্ছি, মহারাজ খাওয়াচ্ছেন তাই খাচ্ছি। মহারাজের নিজের বোঝা উচিত ছিল যে আমি একটু বেশি খাই, তাই সেই মতন আয়োজন করার দরকার ছিল। তুমি যে নেউল থেকে একেবারে রাক্ষস হয়ে যাবে তা তো জানতাম না। মহারাজ, আপনি এই মুহূর্তে গোপালের মিষ্টি খাওয়ার রাস্তা বন্ধ করে দিন। হ্যাঁ ঠিক আছে, আমি এই মুহূর্ত থেকে ঘোষণা করলাম, আজকে থেকে গোপালকে কেউ মিষ্টি খাবার যেন না দেয়, আর যে দেবে তাকেই দণ্ড দেওয়া হবে। মহারাজ, শুধু এখানে না, একেবারে ঝেড়া পিটিয়ে সারা রাজ্যে জানিয়ে দিন, কারণ গোপাল যা চালাক লোক, তাতে ও নিশ্চয়ই কাউকে পটিয়ে পাঠিয়ে মিষ্টি খেয়ে নেবে। হ্যাঁ মন্ত্রী, ঠিক বলেছ, আমি এক্ষুনি ঘোষককে দিয়ে বলা করাচ্ছি। মহারাজ, আপনি নিমন্ত্রণ করে এটা কিন্তু সম্মানের সাথে অপমান করলেন আমাকে। বেশ করেছি, তোমার তো কোনো জ্ঞান হুঁশ নেই। একা একা কেউ এক বালতি মিষ্টি খায় নাকি? ঠিক আছে মহারাজ, আমি জানতাম আপনি প্রজাদরদি রাজা, কিন্তু আজকে আপনার আসল রূপ আমি দেখতে পেলাম। যাও যাও যাও, অন্য কোনো ভালো রাজা থাকলে তার কাছেই যাও না। না মহারাজ, সেটা যাব না। আমি এই কৃষ্ণনগরে দাঁড়িয়ে থেকেই মিষ্টি খাবো, আর আপনি সেটা হাঁ করে দেখবেন, আর সেটা নববর্ষের দিনই করব আমি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আর তো কয়েকদিন পরেই নববর্ষ। তুমি যদি সেটা করে দেখাতে পারো, তাহলে আমি মিষ্টি খাওয়া ছেড়ে দেবো। ঠিক আছে, তাহলে এই কথাই রইল। শোনো শোনো শোনো, আজকের পরে আমাদের রাজ্যের কেউ যদি গোপাল ভাঁড়কে কোনো রকম মিষ্টি বা মিষ্টি খাবার দেয়, তাহলে তাকে দণ্ড দেওয়া হবে। শোনো শোনো শোনো। এই যে নেউল, আমার ছোলটা কেমন লাগলো? ঠিক আছে ঠিক আছে, দেখে নেব, আমিও আপনাকে দেখে নেব। সবার দিন আসে, বুঝলেন? ঠিক আছে, এবছরের দিন তো ফুরিয়ে এলো, এবার দেখবো কি করতে পারো। দেখুন, বড় বড় সাগর পেরিয়ে এলাম, আর এখন যেটা করতে হবে সেটা তো আমার কাছে ছোট পুকুর। ঠিক আছে, বাধা পেরোনো তোমার কাছে ছোট পুকুর না মহাসাগর, সেটা সময়ই কথা বলবে। আর হ্যাঁ, তুমি যদি ভাবো তোমার বাড়িতে আগে থেকেই কিনে আনা মিষ্টি বা চিনি কিছু একটা নিয়ে এসে আমার সামনে খাবে, সেটাও কিন্তু চলবে না। যা খাবে সেটা অন্য কোনো ব্যক্তির কাছ থেকে কিনে বা নিয়ে খেতে হবে। ঠিক আছে মহারাজ, তাই হবে। এই যে ভোলা, ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি, কিন্তু ওই সামনে তো নববর্ষ, তাই একটু কাজের চাপ আছে। শুকনো মিষ্টি গজা, মোয়া এগুলোই বানিয়ে রাখছি আর কি। তা দাও দেখি একটা মোয়া খেয়ে দেখি। না 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 গোপাল, তুমি কি চাও যে তোমাকে মোয়া খাইয়ে আমার গর্দান চাক? এ কাজ আমি করতে পারবো না গোপাল। আরে মহারাজ জানতে পারবে নাকি? আমাকে চুপি চুপি দাও, আমি চুপি চুপি খেয়ে নিই। আমাকে অত বোকা ভেবো না গোপাল। সব ঘোষণা শুনেছি, আর সাথে এটাও শুনেছি যে ওই তোমাকে মহারাজের সামনে নতুন বছরের মধ্যে মিষ্টি খেয়ে দেখাতে হবে। বাজারে তো এখন তোমার কথাই চলছে। তাহলে ভোলা, তুমি আমাকে মোয়া খাওয়াবে না? না 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 না, তুমি তুমি অন্য কারোর কাছে যাও গোপাল, আমি তোমাকে মিষ্টি দিতে পারবো না। ঠিক আছে, কি আর করা যাবে, চললাম তাহলে। মিষ্টি চিনি তো আখের রস থেকেই তৈরি হয়, তাহলে যাই দেখি, ব্যাটার কাছ থেকে আখের রস চেয়ে দেখি। এই যে ভাই, এক ভাঁড় আখের রস দাও তো। না গোপাল দাদা, তোমাকে নিম পাতার রস দিতে পারবো, কিন্তু আখের রস দিতে পারবো না। কেন? আখের রসে আবার কি হলো? তোমাকে মিষ্টি দেওয়া বারণ। আখের রস থেকেই তো চিনি তৈরি হয়, আখের গুড় তৈরি হয়, তাহলে তোমাকে আখের রস দেবো কেন? কেন? আমি তো তোমার কাছে চিনি বা গুড় চাইছি না। তাতে কি, আখের রস তো আর তেতো নোনতা বা টক খাওয়ার নয় যে তোমাকে দেবো। ঠিক আছে ঠিক আছে, সব দেখছি চালাক হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি বোকা হয়ে গেছি।
ও গিন্নি, আজকে তো খাবারে কোনো স্বাদই হয়নি, একেবারে নোনতা লাগছে গো। ওই স্বাদ কি করে হবে বলো? স্বাদের জন্য যেটুকু মিষ্টি দিতাম গো তরকারিতে, মহারাজের রাজ্য জুড়ে হুকুম জারি হওয়ার পরে সেটুকু দিতে পারছি না। আরে বাবা, মহারাজ কি জানতে যাচ্ছে নাকি আমি বাড়িতে কি খাচ্ছি না খাচ্ছি? না বাবা, দেওয়ালেরও কান আছে। মহারাজ যদি কাউকে গুপ্তচর পাঠিয়ে রাখে তাহলে আমাকে ধরে নিয়ে যাবে। দূর চাই, ভালো লাগে না। গোপাল বেটা বেশ জব্দ হয়েছে, বুঝলি বটা? হ্যাঁ, আর বলতে মন্ত্রী মশাই, বেটা গোপাল এতদিন মিষ্টি মিষ্টি কথা বলে মহারাজের কাছ থেকে অনেক উপহার বাগিয়েছে। এতদিন পরে গোপালের শুধু মুখ থেকে না, একেবারে জীবন থেকেও মিষ্টি চলে গেছে। তা গোপাল, কেমন আছো বলো? জীবনটা একেবারে পানসে হয়ে গেছে মহারাজ। এবার ঠেলা বুঝছো তো? মহারাজ, আমার সময় আসবে, নববর্ষের প্রথম দিনই আপনি বুঝতে পারবেন। এ দেখবো তোমার কত দূর দূর। যাই হোক, এবার কাজের কথায় আসি। আর 3 দিন পরে বাংলা নববর্ষ, আর নববর্ষ মানেই তো নতুন সকাল, নতুন মজা। সকলে নতুন জামা কাপড় পরবে, তাই সবাই একে একে এসো আর নববর্ষের ভাতা নিয়ে যাও। আচ্ছা, আর একটা কথা, প্রত্যেক বছরের মতো এবছরেও রাজবাড়িতে নববর্ষের দিন সকালবেলা পুজো হবে। পণ্ডিত, তোমাকে নিষ্ঠা ভরে পুজো করতে হবে। আর সেনাপতি, তুমি কলা গাছ নিয়ে এসে রাজবাড়ির দরজার সামনে বসাবে। আর হ্যাঁ, সবাইকে কিন্তু পুজোর কাজ করতে হবে। পুজোর পরে প্রসাদের বন্দোবস্ত থাকবে তো? আমরা সবাই পাবো তো? হ্যাঁ হ্যাঁ, সেটা পাবে, তবে তোমাকে কোনো মিষ্টি প্রসাদ দেওয়া হবে না। খিচুড়ি, তরকারি এসব পাবে। উফ, সব দিকেই গানাকল করে রেখেছেন। আরে তা তো করতেই হবে। যাও যাও যাও, এবার নতুন বছরে পড়ার জন্য কেনাকাটা শুরু করে দাও। জীবনে মিষ্টি না থাকলেও বাকি সবকিছু তো আছে। সে থাকলেও মন তো পড়ে আছে সেই মিষ্টিতেই। সে তুমি চেষ্টা চালিয়ে যাও, আখের রসও পাবে না আর ভোলার মিষ্টিও পাবে না। এমনকি গিন্নি রাতে রান্না করা খাবারেও মিষ্টি পাবে না। বাহ 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 বাহ, আমি কি করছি না করছি একেবারে হাঁড়ির খবর রাখছেন দেখছি। হ্যাঁ, তা তো রাখতেই হবে গোপাল। সবার ভাগের মিষ্টি সেদিন তুমি একা খেয়েছো, এখন সেটা তো তোমাকে সুদে আসলে শোধ করতেই হবে। সে তো আমি অবশ্যই করব, খুব তাড়াতাড়ি করব। হ্যাঁ, গরমকালে রোদ ঝলমল, বর্ষাকালে বৃষ্টি। গোপালের এখন খুব কষ্ট, না খেতে পেয়ে মিষ্টি। হেসে নিন হেসে নিন, এর জবাব আমি উপযুক্ত সময় দেব। ঠিক আছে, আমার নামও গোপাল ভাঁড়। এবার আমিও মজা দেখাবো। দেখি যাই, বাচ্চাদের কাছে যাই। কিরে ন্যাপলা, গুলটে, পুঁটি, টাপা, পুঁচকে? হ্যাঁ, তা আছি। তা তোদের নতুন বছরে নতুন জামা হয়েছে? কিভাবে হবে বলো দাদু? পুজোর সময় বাবা যেটা কিনে দেয় সেটাই নতুন বছরে পরি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পরশু তো বাংলা নববর্ষ। আমি তোদের সবাইকে নতুন বছরে পরার জন্য নতুন জামা কাপড় কিনে দেবো। হ্যাঁ, কি মজা কি মজা, দাদু আমাদের নতুন জামা কিনে দেবে। কি মজা কি মজা কি মজা। শোন, তোরা কালকে সকাল সকাল আমার বাড়ি চলে আসবি, আমি তোদেরকে নিয়ে জামা কাপড় কিনতে যাবো। আচ্ছা দাদু, সকাল সকাল চলে যাব। বলছি গিন্নি, আমাদের সংসারের বাজারের কি হাল? বাহ, একটি ভূতের মুখে রাম নাম গো। তুমি হঠাৎ বাজারের কথা জিজ্ঞেস করছো? হ্যাঁ, তোমায় নিয়ে তো সংসার পেতেছি, আমার তো একটা দায়িত্ব আছে নাকি? যাই হোক, বলো বাজারের হাল কি বলো? সবজি, মুদিখানা সবকিছু আছে তো? বাজার মোটামুটি আছে, একটু কয়েক কেজি আলু আর পটল এনো, কাঁচা লঙ্কা এনো। হ্যাঁ, আর ওদিকে মুদিখানায় মাস কাবারই সব জিনিসই লাগবে। হ্যাঁ, মাস তো শেষ হতে চললো, বুঝতেই পারছো। ঠিক আছে, তুমি আমাকে একে একে বলতে থাকো কেমন? আমি ছোট ছোট চিরকুটে আলাদা আলাদা করে লিখে ফেলি। এই লেখো লেখো, মুগ ডাল 1 কেজি, মসুর ডাল কেজি 2, হলুদ, নুন, জিরে, কালো জিরে, পোস্ত, 5 ফোড়ন। হ্যাঁ,
বাবা, এটা সংসার না বিয়ে বাড়ির বাজার? এতে হাঁপিয়ে গেলে হ্যাঁ? না না, হাঁপাইনি তো। যত বলবে ততই আমার লাভ গিন্নি। ঠিক আছে অত লাভ লোকসান দেখিও না তো, এসব নিয়ে আসবে কিন্তু হ্যাঁ। ঠিক আছে। এই তো খুদে সেনারা সবাই চলে এসেছিস, চল এবার বেরোনো যাক। একটা কথা তোদের বলে রাখি, আমার হাতে দেখ মুদিখানার জিনিসের ফটো আছে, প্রত্যেকটা জিনিসের জন্য একটা করে চিরকুট। কি দাদু, একটা কাগজের মধ্যে লিখলেই তো হয়ে যেত। না, হতো না। শোন, তোদের একটা কাজ করতে হবে, বুঝলি? ঠিক আছে দাদু। সব কিছু আমার নামে ধারে আনবি। আচ্ছা দাদু। ঠিক আছে, তোরা বাজার দোকানের ব্যাপারটা সামলে নে, আর তারপরে আমি রাজসভা থেকে ফিরে তোদেরকে জামা কাপড় কিনতে নিয়ে যাব। ঠিক আছে দাদু। কাকু 1 কেজি মুগ ডাল দাও তো, গোপাল দাদু পাঠালো। এই নাও 1 কেজি মুগ ডাল, দাম 6 টাকা। এই কাগজে লিখে দাও। দাদু পয়লা বৈশাখের দিন দাম দিয়ে যাবে। সেদিনকে তো হাল খাতার কাজে ব্যস্ত থাকবো। হ্যাঁ, ঠিক আছে, মনে করে দামটা দিয়ে যেতে বলিস কিন্তু। হ্যাঁ কি কাকু, জিনিস কিনলাম, হাল খাতার জন্য দাদুকে নিমন্ত্রণ পত্র দেবে না? আবার নিমন্ত্রণও করতে হবে? তা নয় তো কি, প্রত্যেক লক্ষ্মী, সেদিন তো লক্ষ্মী গণেশ পুজো হবে। কি মুশকিল। এই নে, দাদুকে চিঠিটা নিয়ে আসতে বলিস। আর ধারটা যেন তোর দাদু শোধ করে দেয়, বুঝলি? যা। এসব নিয়ে কোনো চিন্তা করো না কাকু, দাদু এই ব্যাপারে খুব সৎ। এখনো 10টা দোকানে যেতে হবে। কাকু 2 কেজি আলু দাও, আর দামটা লিখে রাখো। এই যে গোপাল দাদু এই চিরকুট দিয়ে পাঠালো, আর বললো পরে শোধ করে দেবে। 2 কেজি আলু, তাও আবার ওই ধারে? সংসারের টানাটানি চলছে গো। নতুন বছরের আগে যে রাজসভা থেকে ভাতা পায়, সেটা দিয়ে ঠিক শোধ করে দেবে। ঠিক আছে, অন্তত ওই হাল খাতার দিন শোধ করে দিতে বলিস, নইলে ওই পুরানো বছরের ধার নতুন বছরেও বয়ে বেড়াতে হবে। এ নিয়ে তুমি চিন্তা করো না, দাদুর নামে একটা ওই নিমন্ত্রণ পত্র দাও দেখি। হ্যাঁ, দাদু ঠিক শোধ করে দেবে। ওই দেখ, দাদু ফিরছে। বাহ, তোরা সবকিছু কিনে ফেলেছিস? হ্যাঁ দাদু, দোকান বাজার মিলিয়ে মোট 31টা দোকান, সব দোকান থেকে তোমার নামে ধরে নিয়ে এসেছি। আর এই নাও 31টা নিমন্ত্রণ পত্র। সাবাস, এটাই তো চেয়েছিলাম। এবার জমবে খেলা। চলো দাদু, এবার আমরা আমাদের জামা কাপড় কিনে নিয়ে আসি। হ্যাঁ, চল, এই 5টাও ধারে কিনবো, আর সাথে নিমন্ত্রণ পত্র নিয়ে আসবো। হ্যাঁ, চলো দাদু। দাদু, আমার এই জামাটা খুব পছন্দ হয়েছে। আমার শাড়িটাও বেশ পছন্দ হয়েছে। ঠিক আছে, এবার শুধু পয়লা বৈশাখের সকালবেলা তোরা বড় বড় ঝুড়ি নিয়ে চলে আসবি, তারপরে হবে মজা। আচ্ছা দাদু। কি মন্ত্রী, একটু পরেই তো নববর্ষ উপলক্ষে পুজো শুরু হবে, সবাই তো এসে গেছে দেখছি, কিন্তু গোপাল তো এখনো এলো না। গোপাল যা ঘুম কাতুরে, নিশ্চয়ই এই শুভ দিনে এখনো ঘুম হচ্ছে। না, আমার গোপালকে আর ভরসা নেই। তুমি এক্ষুনি গিয়ে দেখো গোপাল কি করছে, আর পণ্ডিত মশাই গোছগাছ হয়ে গেলে কিন্তু পুজোটা শুরু করে দিন। ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। ব্যাস, আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন সেটা করে দিলাম। ভাই, আজকে তো হাল খাতা। হ্যাঁ গোপাল দাদা,
তা আজকে নিশ্চয়ই তোমার দোকানে পুজো হয়েছে, তা আমার জন্য হালখাতায় মিষ্টির বাক্সটা কই? এ কি বলছো গোপাল দাদা, রাজ্য জুড়ে তোমাকে তো মিষ্টি দেওয়া বারণ। কিন্তু আজকে তো তোমার উচিত যারা যারা তোমার ধার শোধ করবে তাদেরকে মিষ্টি দেওয়া। প্রত্যেক খদ্দেরই কিন্তু তোমার কাছে লক্ষ্মী। আজকে এই শুভ দিনে তুমি একজন খদ্দেরকে অসন্তুষ্ট করবে নাকি মহারাজের আদেশ নিয়ে পড়ে থাকবে, সেটা তোমার উপর। ও কি মুশকিল, কি মুশকিল! তুমি তো আমাকে মহা ফ্যাসাদে ফেলে দিলে গোপাল দাদা। দেখো, তুমি যদি আমাকে হালখাতার দিন খালি হাতে ফেরাও তাহলে কিন্তু মা লক্ষ্মী অসন্তুষ্ট হবে। আর আজকের দিনে তোমার উচিত সব ধার বাকি শোধ করে নতুন খাতা চালু করা। এবার ভেবে নাও তুমি কি করবে। কি আর করবো, যা হবে দেখা যাবে। এই নাও গোপাল দাদা, এই তোমার মিষ্টির বাক্স, আর এবার আমার ধারটা মিটিয়ে দাও। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। ভাই, আজকে তো হালখাতা। হ্যাঁ গোপাল দাদা। তা আজকে নিশ্চয়ই তোমার দোকানে পুজো হয়েছে, তা আমার জন্য হালখাতায় মিষ্টির বাক্সটা কই? এ কি বলছো গোপাল দাদা, সবাইকে দিতে পারবো কিন্তু তোমাকে তো পারবো না। দেখো দেখো, তুমি যদি আমাকে হালখাতার দিন খালি হাতে ফেরাও তাহলে কিন্তু মা লক্ষ্মী অসন্তুষ্ট হবে। আর আজকের দিনে তোমার উচিত সব ধার বাকি শোধ করে নতুন খাতা চালু করা। এবার ভেবে নাও তুমি কি করবে। কি আর করব, যা হবে দেখা যাবে। এই নাও। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। চলো খুদে বন্ধুরা, এবারে সব দোকানে আমরা একে একে যাব আর মিষ্টির বাক্স সংগ্রহ করব, তারপরে হবে মজা। হ্যাঁ দাদু, কৃষ্ণনগরে মোটামুটি সব দোকান থেকেই এই কিছু না কিছু জিনিস আমরা কিনেছি। এটাই তো গোপালের দান। এই যে গোপাল, নতুন বছরের প্রথম দিনেও দেরি। কি করব মহারাজ, সব দোকানে মিষ্টি নিতে নিতে দেরি হয়ে গেল যে। মিষ্টি নিতে দেরি হয়ে গেল মানে? আর তোমাকে কে মিষ্টি আবার দিল? কে দেয়নি সেটা জিজ্ঞেস করুন মহারাজ। আমার উপর আপনার মিষ্টি বিরোধ হুকুম জারি হওয়ার পরে আমি সব দোকানে ধার করে জিনিসপত্র কিনি। আর আজকে তো হালখাতা, নববর্ষের প্রথম দিন। হ্যাঁ, তাতে কি হয়েছে? জানেন না, আজকে ধার শোধ করলে সমস্ত দোকানদার তাদের খদ্দেরকে মিষ্টি মুখ করাতে বাধ্য। তাই সব দোকানে গিয়ে ধার মিটিয়ে মিষ্টির বাক্স নিয়ে এলাম। সকাল থেকে এই করতে গিয়ে দেরি হয়ে গেল আর কি মহারাজ। মহারাজ, আপনার কিন্তু এখন উচিত দোকানদারদের বন্দি করা। কাকে ছেড়ে কাকে বন্দি করবেন মহারাজ? ওই রে বাচ্চারা, আয় এদিকে। এই নাও দাদু। দেখুন মহারাজ, কতগুলো মিষ্টির বাক্স। তাহলে বুঝুন কতগুলো দোকানদার। এবার বলুন, আপনি যদি সবাইকে বন্দি করেন তাহলে কৃষ্ণনগরের সকল প্রজা না খেতে পেয়ে মরবে মহারাজ। আপনি নিশ্চয়ই সেটা করবেন না। ও গোপাল, এ তো তুমি আমাকে ধর্ম সংকটে ফেলে দিলে। এবার এবার আমি কি করব? আমাকে আমাকে ক্ষমা করো গোপাল। আমি তোমার উপর থেকে সব ফরমান, মিষ্টি বিরোধ আদেশ সব তুলে নিলাম। ঠিক আছে মহারাজ, কিন্তু কথা অনুযায়ী আপনার তো তাহলে আজকে থেকে মিষ্টি খাওয়া বন্ধ। ওরে বাবারে, এ কি করে সম্ভব? মিষ্টি ছাড়া আমি তো থাকতেই পারবো না। কিন্তু আপনার কথা তো এভাবে ফেলতে পারেন না মহারাজ। আপনি এক কাজ করুন, যেহেতু আমার বিরুদ্ধে মন্ত্রীমশাই আপনাকে উস্কেছিলেন, তাই আজ থেকে মন্ত্রীমশাইয়ের মিষ্টি খাওয়া বন্ধ করে দিন। হ্যাঁ, ঠিক বলেছো মন্ত্রী, আজকে থেকে তোমার মিষ্টি খাওয়া বন্ধ। মরে যাব, এরকম করবেন না। মহারাজ, এত মিষ্টির বাক্স, এত মিষ্টি তো আমি একা খেতে পারবো না। তাই চলুন আমরা সবাই মিলে ভাগাভাগি করে মিষ্টি খাওয়া শুরু করি। হ্যাঁ গোপাল, চল শুরু করে দিই নববর্ষের মিষ্টি মুখ। শুধু মন্ত্রী মশাইয়ের জন্য নিম পাতা আর উচ্ছে আনিয়ে দিন, কারণ ওনার তো আজ থেকে মিষ্টি খাওয়া বারণ। মারবেন না ভাই, মরে যাব। এবারে ভালো চাষ হয়েছে। চাষিদের মুখে হাসি দেখে যে কি ভালো লাগছে কি বলবো। রোজই নগর ভ্রমণে যাই আর দেখি হাওয়ার তোলায় সবুজ ধানের শীষ তুলছে। যেন মনে হয় সবুজ ঢেউ, চোখটা যেন একেবারে জুড়িয়ে যায়। এই হলো আমার দেশ মহারাজ। মাথার উপর নীল আকাশ আর পায়ের নিচে সবুজ ঘাস, নীল আর সবুজের মেলা। বাহ বাহ বাহ, খুব ভালো বলেছো। কি সুন্দর আমাদের দেশ। মহারাজ, একটা খবর পেলাম মহারাজ। আমার গুপ্তচর খবর এনেছে এই মাঠের ধারে ইংরেজ সৈন্য শিবির করেছে। মানে
সে কি এই তো ভয়ঙ্কর কথা। মহারাজ, বাইরে ইংরেজ সাহেবের দূত দাঁড়িয়ে আপনার সাথে কথা বলতে চায়। এই মরেছে, সাহেবকে নিয়ে এসো, নিয়ে এসো। রাজা কৃষ্ণচন্দ্র রায় আপনাকে প্রণাম জানাই। বলুন বলুন সাহেব, কি উপকার করতে পারি? মহারাজ, আমি আপনার নিকট একটা আর্জি লইয়া আসিয়াছি। বলুন। আমরা আপনার রাজ্যে নীল চাষ করিতে চাই। নীল চাষ? না 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 না, তা কি করে হয়? আমাদের এই জমিতে আমরা ধান সর্ষে চাষ করি, আমাদের এই জমিতে নীল চাষ হবে না। আর তাছাড়া এই অনুমতি বাংলার নবাব বাহাদুর দেবে, আমি তো দিতে পারি না। আমি না শুনিবার জন্য এখানে আসি নাই। না 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 না, আমি আপনাকে হ্যাঁ বলতে পারবো না, আমাকে আপনি ক্ষমা করবেন। আমার আপনাকে এই অনুমতি দেবার অনুমতিই নেই, আমাকে ক্ষমা করুন। ওকে, আমি ইহা মনে রাখিলাম। আমরা খুশি হইলাম না। আপনার খুশি আর অখুশি নিয়ে আমাদের কিছু যায় আসে না সাহেব। গোপাল, রাজায় রাজায় যখন কথা হয় না, তখন চুনোপুটিরা কথা বলে না। ইনি কে আছেন রাজা? এ লেটারেট পারসন। আমার সভাসদ। সাহেব, আপনার ভাষায় আপনি আমাকে গালি দিলেন তো, আমিও আপনাকে আমার ভাষায় গালি দেব। কে বলিলে গালি দেবে? গালি গালি কাহাকে বলে? সাহেব, ভালোবাসা কাকে বলে জানেন? ভালোবাসা? আই মিন লাভ, মানে লাভ। গালি মানে লাভ। আমি ইমপ্রেস হইলাম। লাভ? লাভ কি লোকসান জানি না, আমি আপনাকে ভালোবেসে গালি দিয়ে গর্ধব বললাম। আমাকে ভালোবাসিয়া তুমি গর্ধব বলিলে? বাহ 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 বাহ, আমি ইমপ্রেস। তুমি খুব রসিক লোক আছো। তোমার নাম কি আছে? আমার নাম গোপাল, গোপাল ভাঁড়। গোপাল? গোপাল, আচ্ছা নাম, আচ্ছা নাম। ঠিক আছে গোপাল, তোমার সাথে আবার দেখা হইবে। আমি খুব ইমপ্রেস হলাম রাজা। আমি কিন্তু আপনার ওপরে ইমপ্রেস হলাম না। যাই। কি হলো গোপাল? আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। মহারাজ, কাল নবাব বাহাদুরের কাছে লোক পাঠান। নবাব বাহাদুরকে বিষয়টা জানানো খুব দরকার মহারাজ। কাকে কাকে পাঠাবো? আমার মাথা কাজ করছে না। গোপাল, গোপাল তুমি চলে যাও। তুমি খাজাঞ্চির কাছে রাহা খরচ নিয়ে কাল সকাল সকালে বেরিয়ে যাও। যথা আজ্ঞা মহারাজ। মন্ত্রী, কাল কিন্তু তোমাকে সকাল সকাল আসতে হবে, অনেক কিছু আলোচনা আছে। ঠিক আছে মহারাজ। একটা শুভ কিছু হবে বলে মনে হচ্ছে। একটা সুযোগ আসছে, সেই সুযোগে সদ্ব্যবহার করতে হবে। কি গো, তাড়াতাড়ি করছো কেন? আবার হজম করছো বুঝি? না না, একটা গভীর চিন্তা আছে। গভীর, খুব চিন্তা। ইংরেজরা নীল চাষ করতে এসেছে। ইংরেজরা নীল চাষ করতে এসেছে? তাতে তোমার চিন্তার কি আছে? মহারাজ রাজি হচ্ছেন না, ওটাই চিন্তা। তুমি আমাকে খুলে না বলে আমি বুঝবো কি করে? শুনবে তাহলে? শোনো, এদিকে বসো, আর বসার আগে না দরজাটা বন্ধ করে এসো। ঠিক আছে, দিচ্ছি। তারপর আমি তো সাহেবকে হাসতে হাসতে বললাম গর্ধব। সেই গর্ধব শুনে সাহেব খুব খুশি হলো। বাবা রে, তোমার তো খুব সাহস। আরে আমার সাহস হবে না তো কার হবে বলো গিন্নি? যার কাছে এমন গিন্নি আছে সে সব কিছু ভয়কে জয় করতে পারে, তার কাছে এই সাহেবরা তো নস্যি। কি তুমি কি বললে? আমি বললাম এই নীল চাষের জন্য জমি দেওয়া যাবে, আর এই অনুমতি আমি দিতে পারবো না। এই অনুমতি একমাত্র দেবেন নবাব বাহাদুর। নবাব বাহাদুরের কাছে তো খবর পাঠাতে হবে। কাল সকালে গোপাল মুর্শিদাবাদ চলে যাচ্ছে। আমি নবাব বাহাদুরকে একটা পত্র লিখে দিয়েছি। বাহ, এই কাজটা আপনি মহারাজ ঠিক করেছেন। গোপাল অত্যন্ত সৎ মানুষ। গোপাল ঠিক বিষয়ের গুরুত্ব ভালোভাবে বুঝিয়ে দেবে। আমিও তাহলে চিন্তামুক্ত হব।
তুমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো গো। যা কথা শুনলাম, মানে তুমি যা যা বললে সেসব শুনে মনে হচ্ছে এত দিনে তুমি একদম মন্ত্রীর মতো কাজ করেছো। আমি খুব খুশি হয়েছি। বলছো? বলছি বলছি বলছি, এই প্রথম তোমার কাজে আমি না মুগ্ধ হয়ে গেছি। ওরে বাবা, আজ সকালে আমি কার মুখ দেখে উঠেছিলাম? আমার ছাড়া আর কার মুখ দেখে উঠবে বলো? আমি তো 10টা নয়, 5টা নয়, একটা মাত্র বউ। আমার মুখই তো তোমায় সারা জীবন দেখতে হবে গো। ওরে বাবা, আর কি কি যে আমার ভাগ্যে আছে কে জানে। আর শোনো না, তুমি কিন্তু সাহেবদের কাছে যাবে কেক নিয়ে। ওরা কেক ভালোবাসে। আর আমার জন্য শেখরার কাছে একটা চন্দ্রহার বানাতে দেবে। হ্যাঁ, শোনো গিন্নি, কাল খুব সকালে আমি মহারাজের দূত হয়ে নবাব বাহাদুরের কাছে যাব। হারু গারোয়ানকে বলা আছে। তা হ্যাঁ গো, এই যে তুমি নবাব বাহাদুরের কাছে যাচ্ছ, তাতে মন্ত্রী মশাইয়ের কি মনোভাব বুঝলে? আরে আরে, তুমি ভালো কথা মনে করিয়ে দিয়েছো। আমাকে এক্ষুনি পুটির বাড়িতে যেতে হবে। এই 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 সে কি গো, এই এত রাতে তুমি কোথায় যাচ্ছ? এসে বলছি। ওই রে পুটি, ঘুমিয়ে পড়িসনি তো? কি গো গোপাল দাদা, এত রাতে কোনো খবর আছে? হ্যাঁ গো, কাল সকালে আমি মুর্শিদাবাদ যাচ্ছি নবাবের কাছে মহারাজের দূত হয়ে। তাই নাকি গো গোপাল দাদু? বাহ, খুব ভালো খবর। শোন পুটি, কাল একটা কাজ তোদের করতে হবে। কি কাজ গো দাদু? কাল সকাল থেকে মন্ত্রীর ওপর একটু নজর রাখবি, কেমন? আর তুই গুলটে ন্যাপলা কে খবর দিয়ে দিস, ঠিক আছে? ঠিক আছে গোপাল দাদু, আমি সকাল হলেই সকলকে খবর দিয়ে দেব। তুমি নিশ্চিন্তে থেকো। কি খবর প্রহরী? জাহাপানা, কৃষ্ণনগর থেকে গোপাল এসেছে কি বিশেষ কাজে। গোপাল এসেছে? পাঠিয়ে দাও পাঠিয়ে দাও, যাও যাও। উজির, কি ব্যাপার বলো তো? আমি কিছু একটা অন্য গন্ধ পাচ্ছি। গোপাল কেন একা আসছে? গোপালকে আসতে দিন, আমরা ওর মুখ থেকেই জানতে পারবো। এসো এসো গোপাল এসো। জয়তু নবাব বাহাদুর। বলো বলো গোপাল, কি ব্যাপার? ব্যাপার খুব গুরুতর নবাব বাহাদুর। ইংরেজ সাহেব এসেছিল। মহারাজ খুব চিন্তিত হয়ে আপনাকে খবর পাঠাতে বললেন। একটা চিঠি পাঠিয়েছেন আমাদের মহারাজ। চিঠি? আমাকে? দাও দাও দেখি। এই নিন নবাব বাহাদুর। উজির, চিঠিটা পড়ো। এই নীল চাষের ব্যাপার নিয়ে যে কি জল ঘোলা হবে আমি ঠিক বুঝে উঠতে পারছি না। এখনো তো কিছু ঘোলায়নি, ঘুলবে এবার। আমি তো মোটামুটি কি করব ভেবে নিয়েছি। রাজসভা থেকে বেরিয়ে সোজা যাব সাহেবদের ডেরা, চুপি চুপি। মন্ত্রীমশাই চুপ কেন? কিছু বলুন এবার। ভাবতে ভাবতে সময় যায়, রাত যে হলো কাবার। ভাবার জন্য তো সময় লাগে নাকি? এ তো আর লোক হাসানো নয়, এটা একটা বিশাল ব্যাপার। মহারাজ, আমার মনে হয় সাহেবের প্রস্তাবে আপনার রাজি না হওয়াই উচিত। আমিও মন্ত্রীমশাইয়ের সঙ্গে একমত।
এখন নবাব বাহাদুর কি বলেন সেটাই আমাদের দেখতে হবে। গোপাল কি খবর আনে দেখি। নবাব বাহাদুর যদি বলে নীল চাষ হবে, তবে তো খুব সমস্যায় পড়ব। আমি মোটেই চাই না এই সুজলা সুফলা এই রাজ্যটা একেবারে শেষ হয়ে যাক। নীল চাষ তো হবেই, আর আপনি অনুমতি দেবেন। তারপর নবাব বাহাদুরকে বলবো মহারাজ ছল করে গোপালকে আপনার কাছে পাঠিয়ে নিজেই দ্বিচারিতা করছি। হ্যাঁ সত্যি এবার আমার বুদ্ধিটা পেকেছে। আমি সাপও মারবো আর আমার লাঠিটাও ভাঙবে না। না 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 না, এ কিছুতেই হবে না। নীল চাষ করা যাবে না। তুমি কৃষ্ণচন্দ্রকে বলো আমি এই লড়াইয়ে কৃষ্ণচন্দ্রের সাথে আছি। দরকার পড়লে আমি ব্যবসা করার যে অনুমতি দিয়েছিলাম সেটাও বাতিল করে দেবো। গোপাল, তুমি তাড়াতাড়ি কৃষ্ণনগরে ফিরে যাও। নবাব বাহাদুর, আপনি চিন্তা করবেন না, আমরা কেউই আমাদের চাষের জমিতে নীল চাষ করব না। আমার তোমাদের উপরে বিশ্বাস আছে। আর কোনো বিপদে পড়লে আমাকে খবর দেবে। যাও যাও যাও, সাবধানে যাও। এই গুলটে ন্যাপলা, আমরা এইখানটায় থাকি, এখান থেকে রাস্তাটা দেখা যাবে। ঠিক বলেছিস পুটি, এইখান থেকে না পুরো রাস্তাটা দেখা যাবে। মন্ত্রীমশাই রাজপ্রাসাদ থেকে বেরোলেই আমাদের নজরে পড়ে যাবে। ওই দেখ, মন্ত্রী মশাই আসছে। চল এখানে না থেকে লুকিয়ে পড়ি, যেন আমাদের প্রথমে দেখতে না পায়। না, একটা মজা করব। কি মজা? দেখ না কি মজাটাই করি। এই যে গোপালের বানরগুলো এখানে কেন দাঁড়িয়ে আছে? ও মন্ত্রী মশাই, কোথায় যাচ্ছেন? কাজে যাচ্ছি, একদম বিরক্ত করবি না। এ মা, আমরা কোথায় বিরক্ত করছি? আজ তো গোপাল দাদু নেই, তাই ভালো লাগছে না গো। আজ আমাদের সাথে কানামাছি খেলবেন। খেলুন না মন্ত্রী মশাই, আপনার চোখটা বেঁধে দিই আর আপনি আমাদের ধরবেন। ও মন্ত্রী মশাই, খেলুন না। এই তোরা আমার সাথে মস্করা করছিস? হ্যাঁ, সর সর বলছি। যেমন দাদু তেমন তার নাতি বিচ্ছু কথা। ও মন্ত্রী মশাই, খেলুন না, আমরাও তো আপনার নাতি নাতনির মতো। গোপাল দাদু কেমন আমাদের সাথে খেলতো, মিশে যেত। এই পুটি, চল আমরা খেলি। মন্ত্রী মশাইকে আমরা ঘিরে ধরে খেলি, চল। এই এই কি করছিস? এই এই কি করছিস? আমাকে ঘিরে ধরে এটা কি করছিস? আমি কিন্তু মহারাজের কাছে নালিশ করব। এই এই তোদের দাদুর মতো আমি কিন্তু ভার নই। কি জ্বালায় পড়লি রে বাবা। এই 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 তোরা থাম বলছি, থাম থাম, এবার কিন্তু মারবো। এই এই সর সর, আমাকে ছাড় বলছি, এই যা, আমাকে ফেলে দিলি, আমার গায়ে কাদা লেগে গেল। হ্যাঁ এ মা, আমি এখন সেখানে যাব কি করে? আমার পুরো পরিকল্পনাটা ভেস্তে দিল। শয়তান ছেলে মেয়ে, দাঁড়া দাঁড়া, তোদের হচ্ছে। খবরটা গোপাল দাদুকে দিয়ে আসতে হবে। চল চল, তাহলে এখন গোপাল দাদুর বাড়ি। কেমন কেমন করছে আমার মন, ডান চোখটা কাঁপছে খালি, হাসবে হাতে ধন। যাচ্ছে যাচ্ছে, বাবা একটু সাজতেও দিল না। কাঁদা মাখা বুড়োটা কে গো? আমি গো, আমি তোমার গিন্নি, আমি মন্ত্রী গো। ওই ওই গোপালের বদমাস নাতি নাতনিগুলো আমার এই হাল করেছে। ওই পুচকে বাচ্চাগুলোর কাছে হেরে গেলে, তোমাকে মন্ত্রী কে করেছে? যাও, আমি আজ থেকে তোমার সাথে কথাই বলবো না। আরি আরি আরি।
কি মুশকিল, আজ দেখি মন্ত্রীও গড় হাজির, এদিকে গোপালও আসেনি। কি ব্যাপার, রাজ্যের এখন মহা সংকট, আর এই সময় আমার মন্ত্রী গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে। এটা ভাবা যায়? বলতে কইতে ঘেন্না হয়। একটু শান্ত হয়ে বসুন। মন্ত্রীমশাইয়ের কথা আমি বলতে পারবো না, কিন্তু গোপালের বিষয়ে আমি নিশ্চিত করে বলতে পারি যে নিশ্চয়ই কোনো কাজেই আছে। হ্যাঁ, ও তো কাজে আটকে যেতে পারে। এই দেখো, এখন এই বচস আমার ভালো লাগছে না। নবাব বাহাদুর কি বার্তা পাঠালো সেটা আমার জানা খুব জরুরি। কিন্তু গোপাল কোথায়? আমার বিশ্বাস গোপাল মহারাজের কোনো কাজে আটকে আছে। তার মানে কাল মন্ত্রীমশাই এইখানেই আসতে চেয়েছিল। বাহ, আমার বানর সেনা কাল আমাকে খুব ভালো উতরে দিয়েছিস। বাকি কাজ আজ আমাকেই করতে হবে। যাই, শুনে আসি কি কথা বলছে সাহেবদের সাথে। না 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 না, গোপালের এই কাজ আমি মোটেই সমর্থন করি না। আমি গোপালকে বরখাস্ত করব। এই রে, কি হবে গতি? গোপালের চরম ক্ষতি। মহারাজ কিছু করবার আগে গোপালকে বলবার সুযোগ তো দিতে হবে। ঠিক আছে, তাই হবে। গোপালকে একটা সুযোগ দেব। আমাকে আমার প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারলে তবেই ক্ষমা করব, নইলে নয়। সাহেব, আপনাদের নীল চাষ হবে। আমি একটা পরিকল্পনা করেছি। কি পরিকল্পনা করিয়াছ? আমি ভুজুং ভাজুং দিয়ে আমাদের মহারাজকে দিয়ে সই করিয়ে দেব। বাহ, ভেরি গুড, ভেরি গুড। যা হইলে আমরা একটা এগ্রিমেন্ট পেপার তোমার হাতে দিয়ে যাব, তুমি সই করিয়া আনিবে। ঠিক আছে সাহেব। আচ্ছা, তাহলে ব্যাপারটা এই, মন্ত্রীমশাই সাপের মুখেও চুমু খাচ্ছেন, আবার ব্যাঙের মুখেও চুমু খাচ্ছেন। ঠিক আছে, করাচ্ছি সই। আমি এখন আসছি সাহেব। কাল আপনাদের জন্য আমি কেক আনবো। আমি এখন যাচ্ছি। চলি, এবার আমার কাজ শেষ, এবার মহারাজের কাছে যাই। এবার মহারাজের কাছে গিয়ে পুরো ঘটনাটা বল। তুমি কোথায় ছিলে গোপাল? আমি আন্দাজ করেছিলাম তুমি আসবে, তাই তাই আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। কি হয়েছে? আমি আজ সকাল থেকে মন্ত্রী মশাইয়ের পেছন পেছন ঘুরছি। হ্যাঁ, অনেক কিছু জানতে পেরেছি বিজ্ঞানী। কি জানতে পেরেছো? মন্ত্রী সাহেবদের তাঁবুতে গিয়েছিলেন, সেখানে গিয়ে যা শুনলাম। কি শুনলে? শুনলাম আপনাদের নীল চাষ হবে। আমরা একটা এগ্রিমেন্ট পেপার তোমার হাতে দিয়ে যাব, তুমি সই করিয়া আনিবে। ঠিক আছে সাহেব। আচ্ছা, ভেবো না গোপাল, চলো আমি তোমার সাথে মহারাজের কাছে যাচ্ছি। তুমি সব খুলে বলো। চলো চলো, আমার কাছে আছে এক অদৃশ্য কালি, যে কালি দিয়ে রাজমশাই সই করলে কিছুক্ষণ পরে সেই কালি সব উবে গিয়ে সাদা পাতা হয়ে যাবে। হ্যাঁ, বাহ, দারুণ ব্যাপার তো। চলো চলো চলো। গোপালকে আমি দেখে নেব। আমাকে এইভাবে অপমান করার জন্য ওকে শাস্তি পেতেই হবে। আপনি শান্ত হন মহারাজ, শান্ত হন। শান্ত? কি করে শান্ত হব? মহারাজ, গোপাল আর বিজ্ঞানী আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। গোপাল আর বিজ্ঞানী এত রাতে? পাঠিয়ে দাও। দেখলেন তো মহারাজ, গোপাল নিশ্চয়ই কিছু খবর এনেছে। প্রণাম মহারাজ। প্রণাম রানীমা। এই, তোমার কি হয়েছিল গোপাল? সারাদিন তুমি কোথায় ছিলে? আমি মন্ত্রী মশাইয়ের পিছু নিয়ে অনেক কিছু জানতে পেরেছি মহারাজ। মন্ত্রী মশাই আপনাকে ভুজুং ভাজুং দিয়ে একটা কাগজে সই করিয়ে ইংরেজ সাহেবদের কাছে দিয়ে দেবে। শুনুন, আপনি আমার একটা কলম দিয়ে সেই কাগজে সই করবেন, তারপর ব্যাপারটা গোপালের জিম্মায় ছেড়ে দিন। তোমার কলম মানে? বিজ্ঞানী এমন একটা কালি আবিষ্কার করেছে যে কালিটা কিছুক্ষণ পরে অদৃশ্য হয়ে যাবে। আপনি নির্দ্বিধায় সই করে দেবেন, তারপর মন্ত্রী মশাইকে দেখছি। মন্ত্রী, কাল সারাদিন কোথায় ছিলে? সারাদিন বসে ভাবছিলাম, ভেবে ভেবে একটা জায়গায় এলাম মহারাজ। ও, তা কোন
কোন জায়গায় এলে তুমি? এই কাগজটায় সই করে দিলেই আপনার সমস্যা মিটে যাবে মহারাজ। হ্যাঁ, শুধু কাগজে সই? দাও দাও, হই হই করে সই করে দিই। তাতে যদি আমার সমস্যা মিটে যায় তো দারুণ ব্যাপার, কি বলো গোপাল? সই করে দিন মহারাজ। কই কোথায় কই করবেন মহারাজ সই? গোপাল করছে হইচই, কাগজে সই। কি ব্যাপার, এত সহজে সব মেনে নিল? বাহ, কি আনন্দ! হ্যাঁ মহারাজ, এই নিন, এইখানে সই করে দিন। কি ব্যাপার, এত দেরি হইতেছে কেন? হয়ে গেছে সাহেব, এখন নীল চাষে আর কেউ কিছু করতে পারবে না। যাও দাও আগে দেখি। দেখি কোথায় সই? কোথায় মানে? আমার সামনেই তো সই হলো। তুমি মিথ্যাবাদী, তোমাকে চাবুক মারিব। এই রে, কেন করেছে? আমি এসে গেছি গর্ধব সাহেবের দল। এবার চলুন আপনাদের খেতে নিয়ে গিয়ে একটু লাঙল চালাই, এই দড়িটা দিয়ে আপনাদের বাঁধবো। ও মাই গড! না না গোপাল, ওদের একটু চাষ করা শেখাও। আর মন্ত্রী, তোমার ঘাড়ে লাঙলটা আমি বেঁধে দিচ্ছি। লাঙল কাঁধে মন্ত্রী করে চাষ, সাথে আছে সাহেব। মন্ত্রী দেখো করছে হাঁস, দেখতে কিন্তু লাগছে বেশ। আমাকে আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা ক্ষমা, মারছি মার্সি মার্সি। কেমন মন্ত্রী মশাই, নিজের দেশের মানুষের সাথে বেইমানি? হ্যাঁ, আমার দেশের মানুষের সাথে বেইমানি যারা করবে তাদের এই হাল হবে। আমার দেশের মাটিতে আমার প্রণাম। এই মন্ত্রী মশাইকে নিয়ে তো আর পারা যাচ্ছে না। খালি আমাদের মতন ছাপোষা গ্রামবাসীদের ঠকিয়ে ঠকিয়ে তো তার দিন চলেছে। রাজার প্রিয় পাত্র বলে আমরা কিছু বলতেও পাচ্ছি না। সত্যি ভালো ফসল দেখলেই হয়েছে, কলাটা মূলটা সঙ্গে সঙ্গে পেড়ে নিয়ে চলে যাচ্ছে। শুধু কি ফসল, হ্যাঁ, সেদিন আমার দোকানে এসে মিষ্টি খেয়ে দাম না মিটিয়ে চলে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আমি ডেকে বললাম, একই মন্ত্রী মশাই, দামটা কে দেবে? চলে যাচ্ছেন যে বাড়ি। তারপর উনি কি বললেন জানো? কি বললেন? উনি বললেন, আমি হলাম তোমাদের মন্ত্রী, তুমি আমার কাছে পয়সা চাইছো। কি বলছো গো? মন্ত্রী মশাই এরকম কাজ করছেন, মহারাজকে বলে দাও। আবার মহারাজকে জানানোর ভয় দেখালে বলে, মহারাজকে গিয়েই বলে দেখো না কিছু হয় কিনা। আমি হলাম গিয়ে মহারাজের প্রিয় পাত্র, মহারাজ কিচ্ছু করবেন না আমায়। হ্যাঁ, মন্ত্রী মশাই এইসব কি করছেন? ছি 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 ছি। এ তো শুধু জুলুমের কথা বললাম ভায়া। আমার 5 বিঘা জমি ভুলিয়ে ফুসলিয়ে আমায় দিয়ে লিখে নিয়েছেন জানো। এমনকি আমার কাছে ওই কতজন গ্রামবাসী এসে এই কয়েকদিনে মন্ত্রী মশাইয়ের কাছে ঠকে যাবার কথা বলেছে, তা কি বলি তোমাদের। এর কিছু তো একটা বিহিত করতেই হবে, কিন্তু কিভাবে? সেটাই তো, মহারাজকে বলেও তো কোনো লাভ নেই। তাহলে এখন আমাদের কে সাহায্য করবে? আচ্ছা, গোপাল দাদাকে গিয়ে ধরলে কেমন হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একমাত্র ওই গোপালই এটার বিহিত করতে পারবে, ও আমাদের নিরাশ করবে না। চলো তাহলে সবাই মিলে গোপাল দাদার কাছেই যাই। চলো 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 যাই সবাই মিলে। গোপাল দাদা, ও গোপাল দাদা, গোপাল দাদা, বুড়ি কোথায় গেলে গো? আহা, এক্ষুনি এসো এসো, আমাদের যে তোমাকে খুব দরকার। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। উফ, এত তাড়া কিসের তোমাদের? কি এত সকাল সকাল সবাই মিলে এসে একেবারে বাড়ির সামনে হাজির হয়েছে? খুব গুরুতর ব্যাপার মনে হচ্ছে। তা হয়েছেটা কি একটু শুনি। আর বলো না গোপাল দাদা, মন্ত্রী মশাইয়ের অত্যাচারে আর থাকা যাচ্ছে না গো। কেন, কি হয়েছে কি? আরে ওই বেটা মন্ত্রী মশাই তো এমনিতেই সুবিধের লোক না, তো সে এখন আবার কি করলো? আর বলো কেন, মন্ত্রীমশাই নিজের সম্পত্তি মনে করে আমাদের ক্ষেতের সবজি, কারো গাছের ফল, তারপর তুমি বলো আমার দোকানের মিষ্টি সব কিছু কেড়ে নিয়ে চলে যাচ্ছে। বলো কি, মন্ত্রী মশাই এই রকম জুলুমবাজি করছেন? হ্যাঁ, এমনকি জানো গোপাল দাদা, ওই গরিব হারান কাকার কাছ থেকে ফুসলিয়ে বুলিয়ে কাকার একমাত্র জমিটাও নিয়ে নিয়েছে। তাছাড়া আমাদের অনেকের জমি লোকটা কথার প্যাঁচে ঠকিয়ে নিয়ে নিয়েছে। আমরা গ্রামের মুখ্য সূক্ষ্ম মানুষ গোপাল দাদা, অত কিছু বুঝিও না, আর মন্ত্রী মশাই বলে তাকে কিছু বলতেও পারি না। সেটারই সুযোগ নিয়ে আমাদের ক্রমাগত ঠকিয়ে চলেছে মন্ত্রী মশাই, জুলুমবাজি করে। একে নিয়ে তো আর পারা যাচ্ছে না গোপাল দাদা, তুমি এর একটা কিছু বিহিত করো।
এরকম করে চলতে থাকলে তো আমরা না খেতে পেয়ে মরে যাব, শেষে ভিক্ষে করে পেট চালাতে হবে যে। কি মুশকিলে পড়া গেল বলো তো, এই পাজি মন্ত্রীর জ্বালায় গ্রামের মানুষ তো আর টিকতে পারবে না দেখছি। গোপাল দাদা, এর একটা বিহিত তোমাকে করতেই হবে বলে দিচ্ছি। তুমি আমাদের শেষ আশা ভরসা। আচ্ছা বেশ, কিছু একটা তাহলে ভাবতেই হচ্ছে। এই রাজ্যের মন্ত্রী হওয়ার কারণে ওকে বিনা প্রমাণে কিছু শাস্তিও দেওয়া যাবে না। নিজের ক্ষমতার কি অপব্যবহারটাই না করছে মন্ত্রী মশাই। তাহলে এখন উপায়? আরে দাঁড়াও দাঁড়াও, ভাবতে দাও। ভেবে কিছু একটা উপায় বের করি, তারপর সময় মতো ব্যাটাকে ঠিক শায়েস্তা করব। শোনো, আমাকে একদিন সময় দাও, আমি তোমাদের সঙ্গে আবার কাল ঠিক এখানেই এই একই সময়ে দেখা করব। সময় মতো চলে এসো, কেমন? কি গো গোপাল দাদা, কিছু উপায় পেলে? হ্যাঁ, কিছু উপায় ভেবেছি। সেই মতো কাজ হলে আমাদের উদ্দেশ্য সফল হবে আশা করি। তবে তোমাদের কয়েকজনকে এই কদিন আমার কথা মতো যেমন বলবো তেমন ভাবে চলতে হবে, বুঝলে? আর তোমাদের বাড়ির লোকেদেরও কিছু সাহায্য লাগবে। বলো, পারবে তো কাজ করতে? হ্যাঁ, নিশ্চয়ই। উপায় বলো। তাহলে শোনো, কি হে পুটির বাবা, ঘরে আছো? ও মন্ত্রী মশাই, উনি যে বাড়ি নেই। সে কি, পুটির বাবা এই সময় আবার কোথায় গেল? ইস, আজ তাহলে আর কিচ্ছু নিয়ে যেতে পারলাম না, ফসকে গেল। বেটা যে কোথায় যায় কে জানে। আচ্ছা মন্ত্রী মশাই, একটু অপেক্ষা করুন, আমি ওনাকে ডেকে পাঠাচ্ছি। কিন্তু তুমি এই বিকেল বেলা বাড়ি ছেড়ে একা বেরিয়ে যাবে পুটির মা? তোমাদের তো বাড়িতে আর কেউ থাকেও না যে যাকে রেখে তুমি বাইরে বেরোতে পারবে। না না মন্ত্রী মশাই, আমাদের বাড়িতে আমাদের একটা ভেড়া আছে, ওই ওনাকে ডেকে আনবে। কি বললে? ভেড়া মানুষ ডেকে আনবে? বলি, তোমার কি একেবারে মাথাটা খারাপ হয়ে গেছে গো পুটির মা? শোনো, এই ধরনের মজা আমার একদম পছন্দ নয়, এই আমি বলে দিলাম। না না মন্ত্রী মশাই, আপনি আমাকে ভুল বুঝছেন, দয়া করে আমাকে অবিশ্বাস করবেন না। আমি আপনাকে প্রমাণ দেখিয়ে দিচ্ছি। কই রে ভূত, আয় তো বাবা এদিকে। এই তো, যাতো ভূত, বাবাকে ডেকে নিয়ে আয়। বলিস মন্ত্রী মশাই ডাকছেন, দেখিস বাবা, দেরি করিস না যেন। ও তাহলে আজ মন্ত্রীমশাই বাড়িতে এসেছে, গিন্নি তাই ভূতকে পাঠিয়েছে। তার মানে এবার আমাকে ভূতকে এখানে রেখে দ্বিতীয় ভূতকে নিয়ে যেতে হবে। তুই এখানে ঘাস খা, আমি আসছি। কি গো গিন্নি, এত জরুরি তলব দিয়ে আমায় ডেকে নিয়ে এলে, কি ব্যাপার? তোমায় তো মন্ত্রী মশাই ডাকছিলেন, আর আমি একা বাড়ি ফেলে তো আর যেতে পারবো না, তাই ভূতকে দিয়ে তোমায় ডেকে পাঠালাম। হ্যাঁ, আমি ওখানে মাঠে কিছু কাজ করছিলাম, এমন সময় দেখি ভূত গিয়ে বলে, বাবা মা তোমায় ডাকছে, শিগগিরই চলো। সেই শুনেই তো পরিমরি করে চলে এলাম। এ আমি কি দেখছি গো পুটির বাবা, তোমার ভেড়া বুঝি সত্যিই কথা বলে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ মন্ত্রী মশাই, কদিন আগেই হাট থেকে এই ভেড়াটা কিনে এনেছিলাম। প্রথমে বুঝিনি এর এত গুণ আছে বলে, পরে দেখি আমি আর গিন্নি যাই কথা বলি ও মন দিয়ে শোনে, সেই কথাই আবার তোতা পাখির মতন আমাদেরকে শোনায়। আরে বাবা, এ কি শুনছি? এটা তো আমার চাই 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 মানে চাই। তারপর প্রথমে তো আমাদের বিশ্বাসই হয়নি, এ কি ভেড়া নাকি তোতা পাখি। আসলে আমরা দুঃখ করতাম তো, তাই মনে হয় ভগবান ভূতকে আমাদের কাছে পাঠিয়েছে। বলো কি হে? এই ভেড়া আমার চাই, এই ভেড়া আমার চাই। কত দাম লাগবে বলো, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। না মন্ত্রী মশাই, আমাদের টাকা লাগবে না, ও আমাদের প্রাণের অধিক, আমাদের ছেলের মতন। এই কটা দিন ওকে আমরা সন্তান সম ভালোবেসে ফেলেছি, ওকে আমরা বেচতে পারবো না। কি এত বড় আস্পর্ধা? তুমি কাকে বাধা দিচ্ছ তুমি জানো তো? আমি এই রাজ্যের মন্ত্রী, আমি চাইলে ওই ভেড়া তোমার কাছ থেকে ছিনিয়েও নিয়ে যেতে পারি, কিন্তু তুমি গরিব মানুষ, তাই চাইছি যে তোমার কাছ থেকে দাম দিয়ে কিনে নিতে, বুঝেছো? এরপরেও তুমি বারণ করার সাহস করবে পুটির বাবা? কি যে বলি মন্ত্রী মশাই, আপনার ওপরে তো আমাদের সত্যিই কথা বলার কোনো অধিকার নেই। তবে দেন, যে দামে কিনেছি সেই দামই দেন, 50 মোহরই দেন। আপনার কাছ থেকে কি লাভ রাখতে পারি বলুন? সে সাহস কি তোমার আছে হে? না মন্ত্রী মশাই, তাই কি থাকতে পারে? হ্যাঁ, না থাকাই উচিত।
এই নাও নাও 50 মোহর নাও, আর দাও দাও তোমার ওই ভেড়াটাকে দাও, দাও তো। উফ, গিন্নিকে যা চমকে দেব না। গিন্নি, গিন্নি, ও গিন্নি, আরে শিগগির দরজা খোলো, দেখো কে এসেছে দেখো। কি হলো? কি এসেছে? উমা, একটা ভেড়া? গিন্নি, না 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 না, ভেড়া বলো না, ভেড়া বলো না, এ আমাদের ছেলে ভূত। বলি তোমার মাথাটা কি এবার সত্যি বিগড়ে গেছে? বাবা বাবা ভূত, এই দেখ, এই দেখ, এ হচ্ছে তোর মা আর আমি হলাম তোর বাবা। ডাক 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 বাবা ভূত, বাবা বলে একবার ডাক, বল বাবা বাবা। বাবা বাবা বাবা, কি সুন্দর বাবা ডাক, মন ভরে গেল। আরে তুমি বুঝছো না, নতুন জায়গা তো, ঘাবড়ে গেছে। নে নে বাবা ভূত, নে বাবা ভূত, নে নে একবার একবার প্রাণ ভরে বাবা ডাক, বল বাবা বাবা। বাবা বাবা বাবা, চমৎকার! তুমি তোমার ছেলেকে নিয়ে বাইরে থাকো, চুদ্দশো। একবার পুটির বাবাকে বাগে পাই, তোমাকে মিথ্যে কথা বলে ঠকানো। আমি বার করছি, আমি বার করছি। এই কটা দিন শুধু একটু রাজসভার কাজে ব্যস্ত থাকবো, তাই একবারে সব মিটে যাক, তারপর বেটার আর রক্ষে নেই। মন্ত্রী মশাই আসছে, আমার কাজ শুরু করি। ওই ভোলা, কি করছিস বাবা? একটা গাছকে ঘিরে এরকম বেড়া দিচ্ছিস কেন? মন্ত্রী মশাই, হঠাৎ আপনি এখানে? কি কেন রে? আমাকে এখানে একদম আশা করিসনি বুঝি? না না মন্ত্রী মশাই, আমি সেটা বলিনি। তবে তবে কি বলেছিস? আর আমাকে দেখে এমন হকচকিয়ে যাওয়ার কারণটাই বা কি? তোর মতলবটা কি একটু খোলসা করে বলবি? মন্ত্রী মশাই, আমাকে ক্ষমা করবেন, আমি এর কারণ আপনাকে বলতে পারবো না। কি বললি তুই? তোর তো সাহস কম নয়, তুই এই রাজ্যের মন্ত্রীর মুখের ওপরে না বললি? আগে না না মন্ত্রী মশাই। তাহলে এত ভনিতা কিসের? হ্যাঁ, ঝেড়ে কাশলেই তো মিটে যায়। আসলে ওই মন্ত্রী মশাই, আমি এক হিমালয় ফেরত সন্ন্যাসীর কৃপায় একখানা আশ্চর্য গাছ পেয়েছি, আর এই গাছটার গোড়ায় সপ্তাহে 3 রাত এক নাগাড়ে এক মনে হিড়িম্বানন্দকে ডেকে জল ঢাললে এই গাছের নিচে মোহর ফলে। কি বললি? এই গাছের তলায় মোহর ফলবে? তা কই দেখি, দেখি একটু খুঁড়ে দেখাও দেখি। এ আমি কি দেখছি ভোলা? এই যে সত্যি সত্যি মোহর পাওয়া গেল রে। আচ্ছা শোন শোন ভোলা, এই কথা তুই আর গ্রামের কাউকে বলবি না, কেমন? হ্যাঁ, আমি এই গাছ সহ এই জায়গাটা কিনে নিতে চাই, এটা তোকে আমাকে দিতেই হবে, কোনো না আমি শুনবো না ভোলা। কি বলছেন মন্ত্রী মশাই? আমি গরিব মানুষ, মিষ্টির দোকানে রোজগার নেই, তাই ভেবেছিলাম এই মোহর ফলা গাছ লাগিয়ে যত্ন করে যদি কিছু মোহর পাই, তাহলে এই বর্ষার আগে বাড়ির চাল আর ঘরটাকে মেরামত করার একটু ব্যবস্থা করব। সেই জন্যই তো তোমার কাছ থেকে এটা আমি টাকা দিয়ে কিনে নিতে চাইছি, না হলে তো তোমার কাছ থেকে আমি এটা কেড়ে নিতেও পারতাম ভোলা। তা পারতেন? কেড়ে নিলে তুই কি আমায় কিছু বলতে পারতিস? যতই হোক আমি তো এই রাজ্যের মন্ত্রী, আমারও তো একটা মান সম্মান আছে নাকি? কিন্তু এই মহামূল্যবান গাছ 200 মোহরের কমে এই গাছ ছাড়তে পারবো না। বেশ বেশ, ও এই নে ধর, এখন এই জমিটা আমার মোহর গাছ, প্রতিদিন আমি জল দিয়ে গাছটাকে যত্ন করব ভোলা। মন্ত্রী মশাই, আপনি এখানে? হঠাৎ কি এমন দরদ উথলে উঠলো যে গরিব চাষির ক্ষেতের খবর নিতে চলে এলেন? আচ্ছা,
আজ কি সূর্য অন্যদিকে উঠেছে? হ্যাঁ, কি বললে গোপাল? হ্যাঁ, আমি তো এই রাজ্যের মন্ত্রী, তা আমারই তো মানে কর্তব্য রাজ্যের প্রজাদের সুখ দুঃখের খেয়াল রাখা। হ্যাঁ, তা তো বটেই। তা আপনার এতদিনে সেই টনক নড়লো দেখে ভালো লাগছে। তা ভালো হলোই ভালো। আমি তাহলে এখন আসি, কেমন মন্ত্রী মশাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও 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 তো, যাও 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 যাও, নিজের কাজ করো গে, যাও। উফ, অনেক দিন ধরে গাছের গোড়ায় জল দিয়েছি, এবার মাটি খুঁড়ে মোহর বার করতে হবে। গাছের তলার মোহর সাজানো থরে থরে। হেইয়ো হেইয়ো মোহর পাবো, হেইয়ো 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 মোহর পাবো, হেইয়ো ঘুরতে থাকো হেইয়ো। এই তো কত মোহর, একই একই একই, এই যে মাটির মোহর রং করা, একই সবই তো রং চটে কানা। ছি 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 ছি। একবার ওই ভোলা বেটাকে বাগে পাই, এর মজা আমি দেখাবই। আমাকে এভাবে ঠকানো, আমাকে। কি গো, তোর কি খবর বলো দেখি? এই কদিন ঠিক মতো রাজবাড়িতে যাচ্ছ না, মাঝে মাঝে বেরিয়ে যাচ্ছ ঘর থেকে, বলি ব্যাপার কি? হ্যাঁ গিন্নি, আর কটা দিন অপেক্ষা করো। গ্রামের মানুষদের সমস্যার সুরাহা করার জন্যই এই কদিন আমি রাজবাড়ি যাচ্ছি না, বুঝলে? ও তাই বলো? আমি ভাবছিলাম তুমি বোধহয় ফাঁকি মেরে কাটিয়ে দিচ্ছ। তুমি যা কুঁড়ে মানুষ বাবা। সে মানলাম আমি একটু খেতে আর আরাম করতে ভালোবাসি, কিন্তু ভুলে যেও না গিন্নি, আমার বুদ্ধির জন্যেই সবাই আমাকে সমীহ করে চলে। হ্যাঁ হ্যাঁ, তা আবার হবে না, বলি মহারাজের প্রিয় পাত্র বলে কথা। অমল, অমল, বলি বাড়ি আছো নাকি? আর বলো না ভায়া, তোমার বাড়িতে 1 মাস ধরে আসবো আসবো করে আর আসাই হচ্ছে না। আসলে এই কদিন আমি যা চাপে ছিলাম না, তারপর রাজসভার সব কাজ সব মিটিয়ে আর তোমার বাড়ি আসার সময়ই পাচ্ছিলাম না। বলি শুনতে পাচ্ছ? অমল, কই গেলে? অমল, বাবা অমলের হলো কি? হ্যাঁ, চকচকে পাঞ্জাবি, ও বাবা জড়ি বিক্রি করছে। মন্ত্রী মশাই দেখছেন, কি ভাবছেন কে জানে। কি ব্যাপার অমল, এসব কি দেখছি? হ্যাঁ, তুমি তুমি জড়ি বিক্রি করছো কেন? আগে মন্ত্রী মশাই, এ জরি যে সে জরি নয়, এগুলো সোনার জরি। তাই আমি একটা একটা করে জরি খুলে অর্থের বিনিময়ে এগুলো বিক্রি করছি। সামনেই আমার কিছু অর্থের প্রয়োজন তো তাই। কিন্তু এরকম সোনার জরির জামা তুমি কোথা থেকে পেলে? এ আমার ঠাকুরদার বাবার আমলের পাঞ্জাবি মন্ত্রী মশাই। তখন আমার ঠাকুরদার বাবার গানে মুগ্ধ হয়ে তখনকার রাজা আমার ঠাকুরদার বাবাকে এটি উপহার দিয়েছিলেন। এ বাবা, তাই নাকি? হ্যাঁ, বংশানুক্রমে এটি এখন আমারই সম্পত্তি। আগেকার সোনা বুঝতেই তো পারছেন কতখানি খাঁটি। এখন অর্থের প্রয়োজন পড়ায় একটা করে জরি খুলে খুলে বিক্রি করছি। সম্পত্তি যদি ভোগই না করলাম তো সে আর সম্পত্তি কিসের বলুন মন্ত্রী মশাই? তাই তো আমি এর জরি খুলে খুলে বিক্রি করছিলাম। এই তো কম করে 150 বছরের পুরনো, এত খাঁটি সোনার জরির তৈরি পাঞ্জাবি এখনকার দিনে পাওয়াই ভার। আর এই জিনিস কিনতে তো কোনো অসুবিধা নেই, কারণ এতগুলো মানুষ যখন আগেই সব কিনে নিয়ে গেছে, তাই ঠকার আর কোনো সুযোগই নেই। মন্ত্রী মশাই ভাবছেন, চোখ দুটো লোভে চকচক করছে, এবার কিছু বলবে বলে মনে হচ্ছে। দেখো অমল, তুমি আমার কাছে যে জমিটা বন্ধক রেখে টাকা নিয়েছিলে তারই কথা বলার জন্য আমি আজ তোমার কাছে এসেছি। হ্যাঁ, আমি জানি তো। এসে দেখি যে এই কাণ্ড বাবা। তা আমি তোমার এই জরির পাঞ্জাবির বিনিময়ে সেই জমিটা তোমায় ফেরত দিলাম। হ্যাঁ, এবং তার সঙ্গে আরো 200 মোহর আমি তোমায় দেব। তার বিনিময়ে তুমি আমায় তোমার ওই সোনার জরির পাঞ্জাবিটা দিয়ে দাও অমল। দেখুন মন্ত্রী মশাই, আমি এই পাঞ্জাবিটা বিক্রি করারই সিদ্ধান্ত নিয়েছি। তা আপনি যদি আমার কাছ থেকে পাঞ্জাবিটা কিনতে চান, আমার আপত্তি করার তো কিছু নেই। বেশ, আপনি তাই দিয়েই কিনে নেবেন। বাবা বাবা, খুব ভালো, আমাকে কোনো জোর খাটাতে হলো না।
তাহলে পাঞ্জাবিটা আমার। খুব ভালোই হলো। সেক্ষেত্রে আপনারও ভালো, আমারও ভালো। আমি যেখানে এই জরি 1 মাসেও সব বিক্রি করে উঠতে পারতাম কিনা সন্দেহ, সেখানে আপনি একবারে গোটাটা কিনে আমাকে উদ্ধার করলেন। আপনার ভালো হোক মন্ত্রীমশাই। জয় মন্ত্রীমশাইয়ের জয়। এইরকম একটা বাজে জমি আর কিছু অর্থের বিনিময়ে বোকা অমলটা আমাকে 150 বছরের পুরনো খাঁটি সোনা দিয়ে তৈরি জরির পাঞ্জাবিটা বিক্রি করে দিল। ভাগ্যিস গ্রামবাসীরা এত মূর্খ, তাই দিন দিন এদের ঠকিয়ে আমি বেশ জীবনযাপন করে বেঁচে উঠতে থাকছি। বলি হরু, এই পাঞ্জাবি থেকে আমাকে সোনার জড়িগুলো খুলে সেগুলো গলিয়ে একখানা সোনার তাল করে দাও তো হে। আগে মন্ত্রী মশাই, দিচ্ছি দিচ্ছি। মন্ত্রী মশাই, এ তো সোনার জড়ি নয়, এ যে খুব সাধারণ কাপড়ের জড়ি। দেখুন না কেমন আগুনে দিতেই একেবারে ওই সুতোর মতো পুড়ে যাচ্ছে। হ্যাঁ, বলো কি হরু? আমি যে সোনার জড়ি বলে কিনলাম, এ তুমি কি বলছো হরু? আমি যে একেবারে মারা পড়লাম গো। একখানা জমি, তার উপরে টাকা দিয়ে এই সোনার জড়ির পাঞ্জাবি আমি কিনে এনেছি, আর তুমি বলছো এ সোনাই নয়? হায় 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 হায়, এ আমার কি সর্বনাশ হয়ে গেল হরু! এ নিশ্চয়ই কোনো বুদ্ধিমান লোকের কাজ, নিশ্চয়ই কোনো বুদ্ধিমান লোকের কাজ। আমাকে জব্দ করার জন্যই গ্রামবাসীকে ভুলিয়ে ফুসলিয়ে সেই সব কাজ করিয়েছে। বলে গ্রামবাসীদের এত বুদ্ধি আর সাহস হবে না যে মন্ত্রী মশাইকে ঠকায়। এর একটা বিহিত আমি করেই ছাড়বো, এর একটা বিহিত আমি করেই ছাড়বো। মহারাজ, ইয়ে বিচার করুন মহারাজ, গ্রামবাসীরা আমাকে ঠকিয়েছে মহারাজ। সে কি, মন্ত্রী তোমাকে ঠকালো? সবই মহারাজ আমার বুদ্ধিতেই হয়েছে। দেখুন দেখুন মহারাজ, মহারাজ আমি জানতাম এ কোনো ধুরন্ধর লোকের কাজ। এ কি গোপাল, এ আমি কি শুনছি? তুমি নাকি মন্ত্রীকে ঠকিয়েছো? আগে মহারাজ ঠিকই শুনেছেন। তোমার লজ্জা করে না গোপাল, মন্ত্রী মশাইকে গ্রামবাসীদের দিয়ে এমন ভাবে ঠকাতে? আর এতদিন যে আপনি নানা ভাঁওতা দিয়ে গরিব গ্রামবাসীর টাকা লুণ্ঠন করেছেন, তাদের নিঃস্ব করে দিয়েছেন, তাদেরকে নানা অছিলায় ঠকিয়েছেন, তার বেলা তখন আপনার এতটুকু খারাপ লাগেনি না? এখন মাত্র এই কটা মানুষের কাছে ঠকে গিয়েই খুব খারাপ লাগছে, তাই না মন্ত্রী মশাই? তাহলে শুনুন মহারাজ। আর বলো না গোপাল দাদা, মন্ত্রী মশাইয়ের অত্যাচারে আর থাকা যাচ্ছে না গো। মন্ত্রীমশাই নিজের সম্পত্তি মনে করে আমাদের ক্ষেতের সবজি, আমার দোকানের মিষ্টি সব কিছু কেড়ে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, ওই গরিব হারান কাকার কাছ থেকে ফুসলিয়ে বুলিয়ে কাকার একমাত্র জমিটাও নিয়ে নিয়েছে। তাছাড়া আমাদের অনেকের জমি লোকটা কথার প্যাঁচে ঠকিয়ে নিয়ে নিয়েছে। আমাদের ক্রমাগত ঠকিয়ে চলেছে মন্ত্রী মশাই। কি হে মন্ত্রী, তুমি যে বললে গ্রামের লোক তোমাকে ঠকিয়েছে, সেগুলো তুমি সব বলতে পারলে, আর তুমি যে এদের এত ঠকিয়েছো সে কথা একটুও বললে না কেন? ছি 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 ছি, তোমাকে না আমার মন্ত্রী বলতেও ঘেন্না হচ্ছে। তোমাকে আমি এর জন্য উচিত শাস্তি দেব। যাদের যাদের টাকা পয়সা আর জমি তুমি ঠকিয়ে নিয়ে বাজেয়াপ্ত করে রেখেছিলে, তাদের তো সেসব ফেরত দেবেই, সঙ্গে যাদের জমি তুমি বাজেয়াপ্ত করে রেখেছিলে তাদের জমিতে 3 বছরের জন্য বেগার খাটবে, বুঝেছো? নয়, হ্যাঁ, গ্রামবাসীদের সঙ্গে ঠকবাজি করলে এমনটাই হবে, বুঝেছো ঠকবাজ মন্ত্রী? কারণ যার কেউ নেই তার জন্যে গোপাল আছে। সামনেই তো রথযাত্রা, এবার কিন্তু খুব ধুমধাম করে রথযাত্রা পালন করব আমরা। আর এইবারের মূল দায়িত্বে থাকবে গোপাল। অনেকদিন তো গোপাল কোনো দায়িত্বই নেয়নি। হ্যাঁ মহারাজ, আপনি তো গোপালকে পারলে তুলোয় মুড়ে রাখেন। এবার একটু কাজ দিন তো, দেখো দায়িত্ব নিয়ে কাজ করে কেমন লাগে। যথা আজ্ঞা মহারাজ।
আর হ্যাঁ মন্ত্রীমশাই, আপনি কোনো কাজ করলে সেখানে কতটা কাজ আর কতটা ফাঁক থাকে সেটা আমাদের সবারই জানা। মহারাজ মহারাজ দেখুন, আপনার সামনে আবার আমাকে গোপাল এভাবে অপমান করছে। আমি কিন্তু আর মোটেই সহ্য করব না, বলে দিলাম। তোমরা আবার এসব শুরু করলে? যাও যাও তো গোপাল, এরপর আর বেশি সময় নেই, কাজে লেগে পড়ো দেখি। আর আজকের মতো রাজসভা এখানেই শেষ হলো। এই তো সুযোগ, একে তো গোপাল দায়িত্বে আছে, আর এই সুযোগে আমি মাঝখান থেকে লাভ করে নেব। রাজবৈদ্য, রাজবৈদ্য, আরে কোথায় গেলে? কি হলো মন্ত্রী মশাই, রাজসভার শেষে হঠাৎ করে আমার বাড়িতে? আর বলো না, কদিন ধরে আমার একদম খিদে হচ্ছে না জানো। ভিতরে এসো, আমি তোমাকে ওষুধ দিচ্ছি। এসো এসো। আমাকে তোমার ওই খিদে বাড়াবার বড়ি দাও তো এক কৌটো। এ দিতে পারি, কিন্তু এই খিদে বাড়াবার বড়ি কিন্তু খুব কড়া, তাই একদিনের জন্য আধখানা করে খেও, কেমন? সে তুমি চিন্তা করো না রাজবৈদ্য, আমি সেটা দেখে শুনেই খাবো। ব্যাস। তাড়াতাড়ি করে পা চালিয়ে যাই, ভোলা ময়রার বাড়িতে গিয়ে অনেক কাজ আছে, কেউ যেন দেখে না ফেলে। ভোলা, এই ভোলা, কোথায় গেলি? তোর সাথে আমার একটা দরকার আছে রে ভোলা, তাই এত রাতে এলাম। কি কাজ মন্ত্রী মশাই? জিলিপির জন্য ময়দা গুলিসনি? হ্যাঁ গুলেছি তো, ওই তো ওই তো দেখুন, ঢাকা দিয়ে রাখা আছে। এটা কি করলেন মন্ত্রী মশাই? এটা হলো খিদে বাড়ার বড়ি। কালকে যখন রথের মেলায় সবাই জিলিপি কিনতে আসবে, তখন সবাইকে একটা করে জিলিপি আগে এমনি খেতে দিবি। তাহলে সেটা খেয়ে সবার খিদে বেড়ে যাবে, আর তোরও বিক্রি বাড়বে। আর শোন, প্রতি সের জিলিপির দাম 1 মোহর করে বাড়িয়ে দিবি, বুঝলি? কিন্তু মন্ত্রী মশাই। কোনো কিন্তু নয়, আমি যা বললাম সেই মতোই কাজ করবি। আর রথের মেলা শেষে যা বিক্রি বাট্টা হবে, অর্ধেক টাকা আমার। যদি ধরা পড়ে যাই? কিচ্ছু ধরা পড়বি না, আমি যেমনটা বললাম তেমনটা যদি না হয়, তোর ব্যবসা করা আমি লাটে তুলে দেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই হবে মন্ত্রী মশাই। এখন এলাম রে, আসি। ওরে তাড়াতাড়ি হাত চালিয়ে কর, বিকেল বেলা রথ টানতে হবে যে। নে 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 নে, ভালো করে সাজা দেখি। এই তো দেখো না গোপাল দাদু, আমি কেমন কাগজের মালা করে নিয়ে এসেছি রথ সাজাবো বলে। হ্যাঁ দারুণ হয়েছে, ওটা রথে লাগিয়ে দে। আজ রথ সাজানোর পরে জিলিপি খেতে পাবো, কি বলিস পুঁটি? হ্যাঁ রে ন্যাপলা, যা বলেছিস, কি যে মজা হচ্ছে না। চল চল চল, আর দেরি করিস না। ওই ভোলা, দেখি এক সেট জিলিপি দাও তো। তার আগে একখানা জিলিপি খেয়ে দেখো। হঠাৎ জিলিপি ফাউ দিচ্ছ যে বড়? আসলে ওই কেমন খেতে হয়েছে সেটা একবার খেয়ে দেখো, তারপর না হয় দাম দিও, এই আর কি। ওরে বাপরে, এ তো প্রচন্ড খিদে পেয়ে গেল গো। আরো এক সেট জিলিপি বাড়ির জন্য নিয়ে যাবো, দাও দাও দাও। এইবার কিন্তু ওই 1 মোহর করে জিলিপির দাম বেড়েছে। 2 সের জিলিপির দাম 6 মোহর। সে কি গো, হঠাৎ করে জিলিপির দাম এত বেড়ে গেল কেন? আগে তো 4 মোহরেই হয়ে যেত। এটা তুমি আগে বললে না কেন? আগে বললে কি তুমি আর 2 সের জিলিপি কিনতে? সেই মতোই তো পরিকল্পনা করা। ঠিক আছে, কি আর করা যাবে, দাও এটা নিয়েই বাড়ি যাই।
ওই হ্যাঁ ভোলা, ভোলা আজকের জিলিপি দাও দেখি। আগে একটা জিলিপি খেয়ে দেখো কেমন খেতে হয়েছে। কই দাও, দাও দেখি, দাও দাও। এই নাও। এতে কি আছে ভোলা? জিলিপিটা খাবার সাথে সাথে এত জোরে খিদে পেয়ে গেল কেন আমার? একটা জিলিপি দে। এক সেট জিলিপির দাম কিন্তু ওই 3 মোহর। সে কি রে? হ্যাঁ, দুম করে 3 মোহর হয়ে গেল কবে থেকে? সব জিনিসের দাম বাড়ছে, আর মিষ্টি তৈরি করতে কি টাকা লাগে না? এই মন্ত্রীমশাই সবসময় আমাদেরকে দিয়ে কাজ করিয়ে নেবেন, আর মজুরি দেওয়ার বেলায় অষ্টরম্ভা। যা বলেছিস, তাড়াতাড়ি পা চালিয়ে চল। ভোলার দোকানে গিয়ে আবার আমাদেরকে তদারকি করতে হবে। ভালো লাগে বল এই রাতের দিনে? আরে সকালবেলা মন্ত্রী মশাই বলে গেলেন ভোলার দোকানে চলে যাবি, আর বটাকেও সঙ্গে করে নিয়ে যাবি। কি আর করবি, চল চল, আর দেরি করিস না, অনেক সময় হয়ে গেল। ভোলা দাদু, ভোলা দাদু, আমাদের জিলিপি দাও না। জিলিপির দাম তোদের কাছে আছে? আমাদের কাছে তো পয়সা নেই গো, আনতে ভুলে গেছি। তা বলে আমাদের জিলিপি দেবে না? আমরা এখানে কি ওই দান ছত্র খুলে বসেছি নাকি যে তোদেরকে জিলিপি বিলিয়ে দেবো? যা 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 যা, এখান থেকে যা। টাকা আনলে তারপর জিলিপি খেতে পাবি। এর আগে তো আমরা রথের মেলায় কত জিলিপি খেয়েছি। কই, তুমি তো আগে এরকম করতে না ভোলা দাদু। আগে কি করতো না করতো এসব কথা বাদ দে, এখন টাকা না দিলে কিচ্ছু পাবি না, যা ভাগ। যাক বাবা, রথ সাজানোর কাজ শেষ। এবার আমি একটু আরাম করে জিলিপি পাঁপড় খেয়ে আসি, তার সাথে সবকিছুর তদারকিটাও করা হয়ে যাবে, কাজও হবে আবার খাওয়াও হবে। বটা ঘটা এখানে কি করছে? জিলিপির কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। যাই যাই, এত কথা না ভেবে সোজা জিলিপির কাছে যাই। কি গন্ধ! ওই যে আমার আসল খদ্দের আসছে, যে এমনিতেই কেজি কেজি জিলিপি সাবার করে দেয়। তাকে এই জিলিপি খাওয়ালে কি যে হবে। ভোলা, কি জিলিপি ভাজছিস রে? হ্যাঁ, প্রায় 1 মাইল দূর থেকে তো গন্ধ পাওয়া যাচ্ছে। কই গরম গরম জিলিপি দে দেখি। তোমাদের জন্যই তো সব করা গোপাল দাদা। হ্যাঁ, দে দেখি। এই না, আগে একটা জিলিপি খেয়ে দেখো কেমন হয়েছে। জিলিপিতে কি দিয়েছিস রে ভোলা? এত স্বাদ যে একটা জিলিপি খেয়ে আমার খিদে একেবারে চনমন করে উঠলো। দে 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 দেখি, আরো দে আরো দে। এবারে দাম দাও দেখি গোপাল দাদা। কত দাম বল? এখন জিলিপির প্রতি সের 3 মোহর করে। বলিস কি রে? এটা তো তুই আগে বলিসনি। এত দাম কেন? সব জিনিসের দাম কত বাড়ছে বলো তো। মিষ্টিও তো সেই ওই মুদিখানা থেকেই কিনতে হয়। তবে যা জিলিপি খেলাম, এখন আর এত দরদাম করে লাভ নেই। যাই, গিন্নির জন্য 1 সের কিনে নিয়ে যাই। ঠিক আছে, আমাকে আরো 1 সের জিলিপি দে।
এই নাও গিন্নি তোমার রথের জিলেপ। কিন্তু আমার না ভীষণ খিদে পেয়েছে, আমায় তাড়াতাড়ি এক থালা ভাত দাও তো। সে কি গো, এই তো কিছুক্ষণ আগে খেয়ে তুমি তদারকি করতে গেলে, এর মধ্যে তোমার খিদে পেয়ে গেল? আমি তোমায় বারবার বলেছি তোমার খাবার নোলাটা কিন্তু দিন দিন বাড়ছে। হ্যাঁ, এই রকম করে চলতে থাকলে আমি কিন্তু বেশি দিন সহ্য করব না। হ্যাঁ, আমি অত শত জানি না, আমার খিদে পেয়েছে, আমাকে এক্ষুনি খেতে দাও। আচ্ছা দাঁড়াও বাবা, দিচ্ছি। রাতের খাবারটাও এখনই খেয়ে নাও। এতে আমার কিছুই হবে না গিন্নি, পুরো হাঁড়ি নিয়ে এসো। তুমি হাঁ করে দেখছো কি? জিলিপির ঠোঙাটা গেল কোথায়? আর তোমাকে আবার পরে কিনে দেবো, আমাকে এখন ওটাই দাও দেখি। আমার এখনো খিদে মেটেনি। মুড়ি, কলা আর যা যা খাবার জিনিস আছে সব নিয়ে এসো, আমি সব খাবো। এ আমার কি হলো গো? তুমি খেতে ভালোবাসো আমি মানছি, কিন্তু তা বলে এরকম রাক্ষসের মতো বাড়ির সব খাবার খেয়ে নিচ্ছ? এরকম করে খেতে থাকলে যে আমরা একেবারে ভিখারি হয়ে যাব গো। তুমি যে 1 মাসের খাবার একাই একদিনে খেয়ে নিলে গো। এরপর পেটে একটু শান্তি হলো। উফ, আজকে যে কি খিদে পেয়েছিল তোমায় কি বলবো গিন্নি। আচ্ছা শোনো, বিকেল তো প্রায় হতেই চললো, আমি রাজসভায় যাই। ওখান থেকে মহারাজকে নিয়ে একেবারে রথের মেলার মাঠে যাব, সেখান থেকে রথ টানা হবে। তুমিও সময় মতো পৌঁছে যেও, বুঝলে? ঠিক আছে, তাই যাবো। কি তুমি হঠাৎ কাঁদতে কাঁদতে কোথায় যাচ্ছ পুটির বাবা? আর বলো না গোপাল দাদা, আমাদের সর্বনাশ হয়ে গেছে। ভোলা ময়নার কাছে জিলিপি কেনার পর বাড়িতে গিয়ে আমরা সবাই 1 মাসের খাবার খেয়ে ফেলেছি। এত খিদে পাচ্ছে, খিদে আটকাতেও পাচ্ছি না, আর না খেয়েও থাকতে পাচ্ছি না। এই করে 1 মাসের খাবার শেষ হয়ে গেছে। এবার আমরা গরিব মানুষ, এইভাবে কি করে চালাবো বলো তো? এইবার রথের মেলার দায়িত্ব তোমার, এর একটা বিহিত তোমাকে করতেই হবে গোপাল দাদা। তোমাদেরও একই রকম অবস্থা? আমি ভাবলাম আমার না হয় খিদে বেশি, তাই এরকম অস্বাভাবিক রকমের খিদে পাচ্ছে। তোমাদেরও একই হাল? কিরে পুটি, তুই এরকম করে কাঁদছিস কেন? আমরা ভোলা দাদুর কাছে জিলিপি খেতে চেয়েছিলাম, আমাদের কাছে টাকা ছিল না বলে বটা দাদু আমাদেরকে তাড়িয়ে দিয়েছে, আর একটাও জিলিপি দেয়নি। তারপর থেকে পুটি কিনতেই যাচ্ছে। সে কি? এর আগেও তো আমরা কতবার রথের মেলায় এমনি জিলিপি খেতে পেয়েছি, বলো? কি বললি? তোরা গ্রামের বাচ্চা মানুষ, তোদেরকে জিলিপি খেতে দেয়নি, তাও আবার বটা? আচ্ছা দাঁড়া, আমাকে রাজসভায় যেতে দে। এখন তোরা এসব নিয়ে ভাবিস না, আগে চল রথযাত্রার রথ টানি, তারপর দেখছি। মহারাজ, কি অবস্থা? কি শুনছি গোপাল, সবার নাকি এমন খিদে বেড়ে গেছে যে একদিনেই সবাই মাসের খাবার খেয়ে ফেলছে। আচ্ছা, তোমার দায়িত্বে থাকা সত্ত্বেও এমন কাণ্ড ঘটে কি করে? তুমি কি করছিলে? সারাদিন ধরে শুধু খেলে আর ঘুমোলে গ্রামবাসীর সমস্যার সমাধান গোপাল কিভাবে করবে মহারাজ? আপনার গোপালকে দায়িত্ব দেওয়া মোটেই উচিত হয়। এখন যা দেখছি আমারও তো তাই মনে হচ্ছে মন্ত্রী। কিন্তু মহারাজ, আমি... চুপ করো তুমি। আজকে এই পবিত্র রথযাত্রার দিনে গ্রামবাসীর এই বিপদ, এটা কি মেনে নেওয়া যায়? তোমায় একদিনের মধ্যেই এই সমস্যার সমাধান করতে হবে। কিন্তু মহারাজ... তোমার কোনো কিন্তু আমি শুনবো না। যথা আজ্ঞা মহারাজ, আমায় একটু সময় দিন। আচ্ছা তোমরা সবাই বলো তো, তোমাদের এই হঠাৎ করে খিদে পেয়ে যাওয়াটা কি ওই ভোলার দোকানের জিলিপি খাবার পর থেকে শুরু হয়েছে? আমাদের সবারই তাই হয়েছে। ভোলার দোকানের জিলিপি খাবার পর থেকেই আমাদের এই অবস্থা হয়েছে। এই রকম করে চলতে থাকলে আমরা না খেতে পেয়ে মরবো। আচ্ছা,
ঠিক আছে, আমাকে তোমরা একটা দিন সময় দাও। কাল ঠিক এই সময়ে তোমরা আবার এসো। আমি দায়িত্বে থাকার সময় যখন গ্রামবাসীরা এমন সমস্যায় পড়েছে, তার সমাধান করার দায়িত্ব আমার। তবে আজ পবিত্র রথযাত্রার দিন, এখন অন্তত আমরা না হয় সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে রথযাত্রায় আনন্দ করি। হ্যাঁ হ্যাঁ, তাই হোক। আজকের দিনে আমরা কোনো দুঃখ মনে রাখবো না। গোপাল তোমাদের সব সমস্যার সমাধান একদিনের মধ্যেই করে দেবে কথা দিয়েছে। তাই আপাতত চলো চলো আমরা মাঠে যাই। গোপাল, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো রাজবৈদ্য। গ্রামবাসীর এই ঘটনা ঘটার পেছনে আমার মনে হয় ওই মন্ত্রী মশাইয়ের হাত আছে। কেন বলো তো? কালকে মন্ত্রী মশাই আমার বাড়িতে একবার খিদে হচ্ছে না বলে এক কৌটো খিদে বাড়াবার বড়ি নিয়ে গেছে। আমি এও বলে দিয়েছিলাম যে বড়িগুলো খুবই কড়া, সারা দিনে অর্ধেকটা করে খেলেই হবে। মন্ত্রী মশাই সেটা শুনে বড়ি নিয়ে চলে যায়। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তাই জন্যই আমি বলি, কেন আমার বারবার সন্দেহ হচ্ছে। মন্ত্রী মশাই, আপনি ঘুঘু দেখেছেন কিন্তু ফাঁদ দেখেননি। ধন্যবাদ রাজবৈদ্য। আমার এমনিতেই বটা ঘটাকে দেখে সন্দেহ হয়েছিল, বুঝলে। তুমি বলাতে পুরোটা পরিষ্কার হয়ে গেল। ঠিক আছে, এখন চলো পা চালিয়ে। আগে রথযাত্রার অনুষ্ঠানটা শেষ হোক, তারপর আমি মন্ত্রীর 12টা বাজাচ্ছি। চলো। বাহ 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 বাহ, রথটা তো খুব সুন্দর সাজানো হয়েছে গোপাল। হ্যাঁ মহারাজ, আজ সকাল সকাল আমি আর বাচ্চারা মিলে একসাথে রথ সাজিয়েছি। আপনাদের ভালো লাগলেই তো আমার পরিশ্রম সার্থক মহারাজ। গোপাল দাদু, তোমার থেকেও বেশি আমরা কাজ করেছি আজকে। হ্যাঁ পুটি, আমরা সবাই জানি তো যে তোমরা কত ভালো। তোমাদের এই রথ সাজানো খুব ভালো হয়েছে, আর তার জন্য আমি তোমাদের সবাইকে পুরস্কৃত করব কাল। কি মজা, কি মজা! আমরা সবাই পুরস্কার পাবো। কি মজা! মহারাজ, এবার দেরি হয়ে যাচ্ছে, এবার রথে টান দিন। জয় জগন্নাথ দেবের জয়, জয় বলরাম দেবের জয়, জয় সুভদ্রা মায়ের জয়। এই হলো তাহলে পালের গোদা। বেটা মন্ত্রী এবার ভোলার ঘাড় ভেঙে খাবে। খাওয়াচ্ছি। রে ভোলা, জিলিপি তো দারুণ বিক্রি হয়েছে, দেখলি তো? আমার কথা মতো চলে কত টাকা রোজগার হলো বলতো? তুই যেভাবে ব্যবসা করিস সেভাবে চললে কোনো দিন বড় লোক হতে পারবি না। আমার কথা মতো চলবি, তাহলে সব সময় লাভে চলবি, বুঝলি? হ্যাঁ হ্যাঁ মন্ত্রী মশাই, এই নিন আপনার পাওনা মোহর। আসি। কি ব্যাপার গোপাল, তোমার কাজ কতদূর? কোনো সমাধান করতে পারলে? মহারাজ, ভোলা ময়রাকে এক্ষুনি রাজসভায় আনার ব্যবস্থা করুন, তারপরেই আমি যা বলার বলবো। যাও প্রহরী, ভোলাকে ডেকে নিয়ে এসো। কিরে, কেমন জিলিপির ব্যবসা করলি রে ভোলা? কেন গোপাল দাদা? বাবা, এমন ভান করছিস যেন কিছুই জানিস না। কাল গোটা গ্রামবাসী তোর কাছ থেকে জিলিপি খাবার পরে প্রায় দেউলিয়া হয়ে গেছে। 1 মাসের খাবার একদিনে খেয়ে ফেলেছে, আর তুই কিছুই টের পাসনি। এতে ওর টের পাবার কি আছে? আমরা তো সবাই জানি যে ভোলা ময়রা কত ভালো মিষ্টি তৈরি করে, তার জন্যই সবাই বেশি বেশি করে জিলিপি খেয়েছে। তোর জিলিপির মধ্যে খিদে বাড়ানোর ওষুধ মেশানো ছিল, আর সেটা খেয়েই কাল সবার এই পরিণতি।
এরকম লোক ঠকানো ব্যবসা করার জন্য তোকে কারাগারে বন্দি করা হবে, বুঝলি? আমাকে ক্ষমা করে দাও গোপাল দাদা, আমাকে ক্ষমা করে দাও। আমি এইরকম কাজ করতে চাইনি। আমাকে ওই মন্ত্রী মশাই জোর করে লোভ দেখিয়ে এইসব কাজ করিয়েছেন। কি বললি ভোলা? হ্যাঁ, একে তো নিজে এরকম লোক ঠকানোর কাজ করেছিস, ও সৎ উপায়ে টাকা রোজগার করে আবার আমার নাম জড়াচ্ছিস। কোনো প্রমাণ আছে যে আমি এই কাজ করেছি? কত প্রমাণ চান মন্ত্রী মশাই? প্রথম সাক্ষী আপনাদের সবাইকে দেবে রাজবৈদ্য। কই রাজবৈদ্য, বলো। আমাকে তোমার ওই খিদে বাড়াবার বড়ি দাও তো এক কৌটো। এই খিদে বাড়াবার বড়ি কিন্তু খুব কড়া। ব্যাস। এছাড়াও ভোলা ময়রার দোকানে বটা ঘটার আনাগোনা আমরা সবাই দেখেছি। এটা নতুন করে বলে দেবার নয় যে বটা ঘটা কার চেলা। আর সবচেয়ে বড় জিনিস হলো মহারাজ, পুঁটি ন্যাপলা আমাদের নাতি নাতনি, ওদেরকে কাল বটা ঘটার ভোলা মিলে একটা জিলিপিও না দিয়ে তাড়িয়ে দিয়েছে। একবার ভাবুন মহারাজ। কি বললে গোপাল? এত বড় কাজ করেছে ওরা? এর জন্য কড়া শাস্তি পাবে তোমরা সবাই, সবাই যারা এই কাজের সাথে যুক্ত ছিলে। মহারাজ, মহারাজ, এরা সবাই মিথ্যে কথা বলছে মহারাজ। আমি এরকম কাজ করিনি, আর আমাকে তো কেউ দেখতেই পাইনি। বটা ঘটার ভোলা এই কাজ করেছে তিনজনে মিলে। ওদের শাস্তি দিন মহারাজ। মন্ত্রী মশাই, আপনি তো এমন করে কাজটা করেছেন যাতে আমার আপনার দিকে কোনোভাবেই কোনো সন্দেহ না যায়। তাই জন্যই তো কাল রাতে আমি ভোলা ময়রার বাড়ির সামনে ওত পেতে বসেছিলাম। আমি নিজের চোখে দেখেছি আপনি একটা লাল মোহরের থলি নিয়ে ভোলা ময়রার বাড়ি থেকে বেরোলেন। তুমি সব সময় আমাকে দোষী সাব্যস্ত করতে চাও গোপাল, এই কথার কোনো ভিত্তি নেই। চুপ করো তুমি মন্ত্রী। গরিব মানুষকে টাকার লোভ দেখিয়ে অন্যায় করার জন্য প্রলুব্ধ করো, তারপরে আবার গলাবাজি করছো। এর কোনো ক্ষমা হয় না, শাস্তি তোমায় পেতেই হবে। আর ভোলা, তুমি যা করেছো তার জন্যও তুমি শাস্তি পাবে। মহারাজ, মহারাজ, এমন কাজ কখনো হবে না। মন্ত্রী, তুমি আর বটা ঘটা ভোলার দোকানে 3 মাসের জন্য বেগার খাটবে। আর 3 মাস গোটা গ্রামবাসীকে ভোলা, মন্ত্রী আর বটা ঘটা তোমরা সবাই মিলে বিনামূল্যে মিষ্টি খাওয়াবে। মহারাজ, সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।